আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং আপনাদের পরীক্ষাও অনেক ভালো হচ্ছে। যেহেতু ক্লাস প্রায় শেষের দিকে আপনাদের, তো আল্টিমেটলি আমার মনে হয় যে প্রিপারেশন বেশ ভালো হয়ে গেছে এখন। এবং মোটামুটি যেহেতু অনেকদিন ধরে আপনারা ক্লাস করতেছেন, মেডিকেল কোয়েশ্চেন প্যাটার্ন বা হচ্ছে কোন জায়গাগুলো থেকে আমরা আসলে বেশি এমফেসাইজ করি পড়াটাকে, সেটাও ইনশাআল্লাহ হচ্ছে বোঝা হয়ে গেছে। তো আমাদের আজকে যে অধ্যায়টা, সেই অধ্যায়টা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, গুণগত রসায়ন। তো এই গুণগত রসায়নে যে জিনিসটা আমি সবসময় বলি যে আপনি অন্যান্য অধ্যায়ে প্রথম পত্রের ক্ষেত্রে যতখানি ইম্পর্টেন্ট, এই অধ্যায়টা তার চেয়ে অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে এমন কোনো বছর নাই যে 3টা কোয়েশ্চেন আসে নাই। সর্বোচ্চ এরকমও হয়েছে যে 6টা কোয়েশ্চেন আসছে। তো প্রতি বছর এখান থেকে কোয়েশ্চেন আসে এবং আজকে যে টপিকটা আমরা পড়াবো ওখান থেকে গত বছরই 2টা প্রশ্ন আসছে। তো আমার মনে হয় যে হচ্ছে 75 মার্কের মধ্যে 2 মার্ক যদি একটা লেকচার থেকে থাকে, একটা হাফ পার্ট থেকে থাকে, তাহলে ওই জিনিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি এক্সপেক্ট করবো যে আপনারা সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। কারণ গুণগত রসায়নটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইন্টার লেভেলেই অনেক ভালোভাবে পড়ানো হয়, কারণ এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। তো আমার মনে হয় যে আজকের ক্লাসটা ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে ইজি লাগবে, যেহেতু আপনাদের বেশ কয়েকবার করে পড়া। তারপরে যদি কোনো টপিকে না বুঝতে পারেন, ক্লাসের শেষের দিকে কিছুটা টাইম আমি দিব আপনাদেরকে। ওই টপিক ওই টাইমটাতেই তখন কোয়েশ্চেন গুলো করলে বেশি বেটার হয়, কমেন্ট সেকশনে খুঁজে পাওয়া যায়। তো আমরা শুরু করি আমাদের আজকের অধ্যায়, গুণগত রসায়ন শেষ পার্ট। আমি ডাক্তার মোহাম্মদ রাইসুল আরাফাত রিয়া, ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা, আমাদের প্রথমেই চলে যান হচ্ছে সবাই 5.7, 149 নম্বর পেজ। 149 নম্বর পেজে খেয়াল করেন আমার ওই যে রিডবার্গের যে সমীকরণ ছিল, এই সমীকরণের মধ্যে আমার কিছু সিরিজের নাম ছিল, তাই না? তাদের নিশ্চয়ই মনে আছে, লাইম্যান, বামার, প্যাশ্চেন, ব্রাকেট, ফান্ড, হামফ্রিস। এই যে প্রতিটা যে সিরিজের নামগুলো আমার ছিল, এই সিরিজের নামগুলা আপনাকে অবশ্যই সিরিয়াল বাই মনে রাখতে হবে। কেন? কারণ অনেক সময় প্রশ্ন এভাবে হতে পারে যে কোনো একটা ইলেকট্রন যদি পঞ্চম শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে তৃতীয় শক্তি স্তরে আসে, তাহলে ইলেকট্রনটা এখন কোন শক্তি স্তরে অবস্থিত? তাহলে আপনাকে মাথায় রাখতে হবে 5 থেকে 3-এ আসছে, তাহলে তৃতীয় শক্তি স্তরের নাম কি? প্যাশ্চেন। তাহলে আমার অ্যান্সার হচ্ছে প্যাশ্চেন সিরিজ। তার মানে কোয়েশ্চেন গুলো আপনাকে ডিরেক্ট সিরিজ থেকে করবে, আপনাকে ডিরেক্ট সিরিজের নামটাই অ্যান্সার করতে হবে। ওকে, নেক্সট আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই প্রতিটা সিরিজ আবার কিছু অঞ্চলে অবস্থিত, তাই না? যেমন লাইম্যান, এটা কোন অঞ্চলে অবস্থিত? এটা হচ্ছে অতি বেগুনি অঞ্চলে অবস্থিত। পামার খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্য কোনোটা থেকে কোয়েশ্চেন না আসলেও এটা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, যে কোন সিরিজ বা কোন অঞ্চলটি দেখা যায়, সেটার নাম হচ্ছে বামার সিরিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আলটিমেটলি আমার মনে হয় যে হচ্ছে এই বামার সিরিজটা সবাইকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, বাকি যে 4টা কথা আছে এটা সবাই দেখেন অবলোহিত অঞ্চলে। তাহলে মনে রাখতে হবে কোনটা কোনটা, 1, 2। ওকে, তাহলে লাইমেন কোন অঞ্চলে আছে? অতিবেগুনি। বামার কোন অঞ্চলে আছে? দৃশ্যমান। বাকি সবাই কোন অঞ্চলে আছে? অবলোহিত। ওকে, আচ্ছা, এখন নেক্সট কি পড়তে হবে বা কোন জিনিসটা আপনাকে একটু ঝামেলায় ফেলবে, সেটা হচ্ছে এই প্রতিটা সিরিজের আবিষ্কারের সাল আপনার বইতে দেওয়া আছে। যেমন লাইম্যান আবিষ্কৃত হয় 1906 সালে, বামার আবিষ্কৃত হয় 1885 সালে। তাহলে প্যাচটা লাগবে কোথায়? প্যাচ লাগবে এইখানে। আমি যদি আপনাকে বলি প্রথম সিরিজের নাম কি, তাহলে আপনার অ্যান্সার হবে হচ্ছে লাইম্যান। কিন্তু আমি যদি আপনাকে বলতাম আবিষ্কৃত প্রথম সিরিজের নাম কি, তখন আপনার অ্যান্সারটা হতো হচ্ছে বামার সিরিজ। তার মানে মাথায় রাখতে হবে যে হচ্ছে প্রথম সিরিজ বললে অ্যান্সারটা দিব লাইম্যান, আর আবিষ্কৃত প্রথম সিরিজ বললে আমি অ্যান্সারটা দিব হচ্ছে বামার সিরিজ। তাহলে আলটিমেটলি এই খেয়াল রাখতে হবে যে কথাটা আসলে কি চাইছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট খেয়াল করেন আমার নিচের দিকে হাইড্রোজেন পরমাণু বামার সিরিজে বিভিন্ন রেখা বা বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, বর্ণ দেখানো হলো, এরকম একটা টপিক আছে। এখন আমার কথা হচ্ছে এখানে যে কথাগুলো আছে সেগুলো মোটামুটি আপনাদের পারার কথা। যেমন এখানে বলছে এম শেল থেকে এল শেলে যায়,
তাহলে আমরা কে এম এল এগুলা পড়ছি ভাইয়া। তাহলে প্রথমটা ছিল কি, কে মানে 1, এল মানে কত 2, এম মানে তাহলে কত 3, তাই না? তাহলে আমার সিরিজটা হচ্ছে 1 বাই ল্যামডা ইজ ইকাল টু আর এইচ ইন্টু 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার। আমাকে বলছে যে এইখানে আমার তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে বা তরঙ্গ সংখ্যার মান কত হবে। তাহলে খুব সহজ কথা, আমার n1 এটার মান হচ্ছে আপনার 2 স্কয়ার, n2 এটার মান হচ্ছে 3 স্কয়ার, তাহলে আলটিমেটলি RH এখানে আসবে হচ্ছে 4, এখানে আসবে হচ্ছে 9, দ্যাট মিন্স হচ্ছে RH এখানে আসবে হচ্ছে 36 ইনটু এখানে যাবে হচ্ছে 5 মাইনাস এখানে যাবে হচ্ছে 4, সরি এখানে যাবে 9 মাইনাস 4, সরি। তাহলে আলটিমেটলি RH কত হলো 5RH ডিভাইডেড বাই 36। ঠিক আছে, এই জিনিস তো আমরা আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তাই না? তাহলে আলটিমেটলি এই জিনিসগুলাই দেখেন আপনার বইয়ের এইখানে বলছে। ঠিক আছে, সো আমি এই প্যারাটা যেটা আছে বক্সের মধ্যে, এই তরঙ্গ সংখ্যার যে প্যারাটা আছে, এই প্যারাটা পড়ার প্রয়োজন নাই, এটা জাস্ট আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তরটা বসাই দিবেন। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য এই মানটা তেমনটা একটা আসে না, যেটা আসে সেটা হচ্ছে সৃষ্ট রেখার বর্ণালী, প্রথম সারিতে কত, দ্বিতীয় সারিতে কত, তৃতীয় সারিতে কত, চতুর্থ সারিতে কত। ঠিক আছে, এখন এইটা পারার জন্য ভাইয়া আমরা একটা ছোট্ট লাইন বা ছোট্ট সংখ্যা একটু কষ্ট করে মনে রাখবো, সেটা হচ্ছে 7421। মানে প্রথম সারিতে কালার, দ্বিতীয় সারিতে কালার, তৃতীয় সারিতে কালার, চতুর্থ সারিতে কালার, চতুর্থ সারিতে কালার, এইটা সিরিয়াল মনে রাখবো 7421। তোমরা যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝে গেছো আমি কি লিখতেছি। আমি লিখতেছি হচ্ছে আসলে এটা বে নি আ স ক কলা। তাহলে 7 4 2 1। তার মানে প্রথম সিরিজ এটার নাম হচ্ছে লাল, 7 নম্বর কালার। দ্বিতীয় সিরিজ নাম হচ্ছে সবুজ, তার মানে নীলাভ সবুজ। তৃতীয় সারি 2 নম্বরটা কালার হচ্ছে নীল। চতুর্থ সারি কালার হচ্ছে 1 নম্বরটা কালার হচ্ছে বেগুনি। তাহলে সিরিয়ালটা মনে রাখার জন্য 7421। ঠিক আছে, তাহলে এই কথাগুলা একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এখন তোমার বইয়ের উপরে একদম নিচের দিকে দেখো দ্রষ্টব্য বলে একটা কথা দিছে কি, তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হলে এন টুর মান হবে ক্ষুদ্রতম, তার মানে উল্টা কথা বলছে। এখন তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে ভাইয়া সমীকরণটা একটু দেখেন, সমীকরণে বলছে 1 বাই ল্যামডা ইজ ইকাল টু আর এইচ 1 বাই এন টু স্কোয়ার মাইনাস 1 বাই, সো 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার। ঠিক আছে, তাইলে আমার এখানে ল্যামডার সাথে এন টু রিলেশনটা বলছে, কারণ এটাও নিচে আছে এটাও নিচে আছে, তাহলে তো ডেফিনেটলি ভাইয়া রিলেশনটা একই রকম হওয়া উচিত ছিল, এটা বড় হলে এটারও বড় হওয়া উচিত ছিল। প্রবলেম হচ্ছে কথা ঠিকই বলছো, কিন্তু সামনের চিহ্নটা একটু খেয়াল করতে হবে। সামনের চিহ্নটা যদি ভাগ অথবা মাইনাস এটা হয়ে থাকে, তাহলে মনে রাখতে হবে আগের যে রিলেশন ছিল এখনকার রিলেশনটা উল্টায় যাবে। তার মানে এখানে মাইনাস চলে আসছে, এটা বড় হইলে এটার বড় হওয়ার কথা ছিল, মাইনাসের কারণে বড় না হয়ে কি হয়ে যাচ্ছে ছোট। তার মানে বলছে ল্যামডার মান যদি দীর্ঘতম হয় এন টুর মান কি হবে ক্ষুদ্রতম হবে। এখন উল্টা জিনিস হবে কার জন্য, নিউ বারের জন্য। কারণ নিউ বারটা তুমি এখানেই তো লিখো, তাহলে নিউ বার ইজ ইকাল টু যদি 1 বাই এন টু স্কোয়ার থাকতো তাহলে এরা ব্যস্তানুপাতিক হইতো, এটা বড় হইলে এটা ছোট হইতো। প্রবলেম হচ্ছে সামনে আছে মাইনাস, তাহলে মাইনাসের জন্য এই ছোটটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে, তার মানে নিউ বার যেমন হবে এন টুর মানও তেমন হবে। ঠিক আছে, সো এই ছোট্ট একটা জিনিস তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে কেন হইলো, কারণ সামনের চিহ্নটা কি মাইনাস, এই মানটা তো তুমি বাদ দিয়ে দিচ্ছ, তার মানে যত বেশি মান তুমি বাদ দিয়ে দিবা জিনিসটা তত বেশি ভালো হবে। তো আলটিমেটলি এই জন্য এটার সাথে এটার রিলেশন হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তো এই কথাটা একটু মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষার হলে হয় কি যে আরে এটাও নিচে আছে এটাও নিচে আছে তাহলে মনে হয় সমানুপাতিক হবে, তাহলে এটা বড় হলে এটা বড় দিবে। ওই যে খেয়াল না করার জন্য তোমাদের 1.25 মার্ক চলে যেতে পারে। ঠিক আছে, কেয়ারফুল। আচ্ছা, রিডবার্গের যে সমীকরণটা আছে এখান থেকে রিডবার্গের যে ধ্রুবক, এই ধ্রুবকের মানটা তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে 3টা এককের মান আছে, পার ন্যানোমিটার, পার মিটার, পার সেন্টিমিটার। পার ন্যানোমিটার এককের মানটা হচ্ছে 10⁻²,
পার মিটার এককে 10⁻7। এটা শোনার পরে তোমাদের একটু মানে কি হলো এটা? নর্মালি আমরা তো জানি যে ন্যানোমিটার থেকে মিটারে কনভার্সন করলে মানটা আরো ছোট হয়ে যায়, তার মানে মাইনাসের দিকে যাওয়ার পাওয়ার। কেন প্লাসের দিকে আসবো খেয়াল করো, এটা কিন্তু পার ন্যানোমিটার, তার মানে ন্যানোমিটার না, তার মানে ন্যানোমিটার যা ছিল তার উল্টা, তার মানে 1/ন্যানোমিটার। তাহলে এইটার পাওয়ারের মান যদি মাইনাসের দিকে আসতে চায়, ঠিক আছে, ন্যানোমিটার থেকে মিটারে, তাহলে পার ন্যানোমিটার থেকে পার মিটারে সেই মাইনাসের মানটা উল্টায় যাবে না ভাই? তখন আমার কি হবে? 1/10⁻⁻x। তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে? 10⁻x হয়ে যাবে না? তার মানে যখনই তুমি পার ন্যানোমিটার করতেছো তোমার পাওয়ারের মানটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আর এটা মাইনাসের দিকে যাবে না, এখন এটা কিসের দিকে যাবে? প্লাস। তাহলে পাওয়ার কত ছিল? ন্যানোমিটার মিটারে 10⁻⁹ উল্টায় গেছে, তাহলে কত হবে? 10⁻9। ঠিক আছে, তাহলে এখন গুণ দাও। তাহলে -2 থেকে 9 যদি বাদ যায় কত থাকে? 10⁻7 সেন্টিমিটার করলে 10⁻5। ওকে, সো এই কথাটা কেন খেয়াল রাখবো ভাইয়া? প্রতিটা জায়গায় পার মিটার, মিটার এই এককগুলো খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা সবসময় যেটা ভুল করো সেটা তোমরা চিন্তা করো যে আচ্ছা এটা তো ন্যানোমিটার থেকে মিটার, তাহলে কনভার্সন আরো মাইনাস করে দিব। না, করা যাবে না। কেন? কারণ এটা পার মিটার, 1/, তাহলে পাওয়ারটা উল্টায় দেওয়া উচিত ছিল, তাহলে উল্টায় দিলে মানটা আসবে 10⁻7। ঠিক আছে, সো এটা কেউ যদি বুঝে করো, আমি যেটা বলে দিলাম মনে রাখতে পারো ভালো, যদি না মনে রাখতে পারো আমার মনে হয় যে হচ্ছে সলিড কি করতে হবে? সলিড মুখস্থ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো 2.7 দেখে মনে হয় কিছুই নাই, কিন্তু পরতে পরতে প্যাচ। ঠিক আছে, কত কিছু হচ্ছে আমরা এই 2.7 থেকেই খালি 10 মিনিট আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে যা যা পড়াইলাম এর বাইরে কিছু নাই 2.7-এ, ইনশাআল্লাহ ভালো করে পড়ে ফেলবা। ওকে, 2.8 যেটা, সেটাতে আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে হেডলাইনটা। জাল টাকা শনাক্তকরণে আমরা কোন রশ্মি ব্যবহার করি? অ্যান্সারটা হচ্ছে ইউভি রশ্মি। ঠিক আছে, তাইলে ইউভি রশ্মির ব্যবহারের মধ্যে তোমরা হয়তোবা প্রথম লেকচারে পড়ছিলা যে জাল টাকা বা ফাস্ফোর শনাক্তকরণ ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 100% ইম্পর্টেন্ট। ওকে, এখন কথা হচ্ছে যে ভাই এই যে জাল টাকা এটা আমরা কেমনে শনাক্ত করি? মজার ব্যাপার হচ্ছে জাল টাকার মধ্যে এক ধরনের অপটিক্যাল সেন্সর থাকে। এটা এক ধরনের রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থের জন্য টাকায় বিভিন্ন ধরনের কালার এই তোমার হচ্ছে ওই কি বলে মেশিনের মধ্যে বা নোট ডিটেক্টর মেশিনের মধ্যে হচ্ছে চলে আসে। তো ওই কালারটা যদি থাকে তাহলে বোঝা যায় যে টাকাটা ভালো। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে এটা হচ্ছে নকল টাকা। তাহলে এই যে অপটিক্যাল সেন্সর, এই যে রাসায়নিক, এর একটা নাম আছে, এর নামটাই হচ্ছে কি? ফসফোর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্ন আসবে কারেন্সি নোটে সিকিউরিটি ডিভাইস রূপে অপটিক্যাল সেন্সর হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ফসফোর যৌগ। এখন এই যে ফসফোর যৌগ, এই ফসফোর যৌগ নিয়ে তোমাকে কিছু কথা অবশ্যই জানতে হবে। নাম্বার ওয়ান, এই ফসফোর যৌগটা কত তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি শোষণ করে? সেটা হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার। তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্যে যদি তুমি ইউভি রশ্মিটাকে ফেলতে পারো তাহলে সেখান থেকে কালারের মাধ্যমে জাল টাকা শনাক্ত করা যাবে। ওকে, এখন খেয়াল করো, এই যে ফসফোর এই তৈরিতে বিভিন্ন ধরনের জ্যোতি ধাতব আয়ন ব্যবহৃত হয়। আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে এই যে ধাতব আয়ন গুলো তুমি নিচ্ছ এদের প্রতিটার কার কি কালার আছে। ঠিক আছে, যেমন দেখো এখানে ইউরোপিয়াম 3+, এটার একটা কালার আছে লাল। এখানে টারবিয়াম 3+, TB3+, এটা একটা কালার আছে সবুজ। ইউরোপিয়াম 2+, এটা একটা কালার আছে নীল। আমাদের সবারই টারবিয়ামটা মনে থাকে, টিবি মানেই হচ্ছে সবুজ। ঠিক আছে, তো TB3+ সবুজ মনে থাকে, মনে থাকে না, এই দুইটা প্যাচ লাগে, একটা হচ্ছে ইউরোপিয়াম 3+, আর একটা হচ্ছে ইউরোপিয়াম 2+। এখন এইটা কি করব? আমি পড়তাম দুইটা ওয়েতে, ভুল হইতো না কখনো। নাম্বার ওয়ান, ইউরোপিয়ামের চার্জ নাম্বার হচ্ছে 3, আর এই দুইটার কালার হচ্ছে লাল আর নীল। তাহলে গাঢ় কালার কোনটা? লাল। তাহলে যার চার্জ বেশি তার কালারটাও হচ্ছে ডিপ, তাহলে কালার হচ্ছে লাল, ইউরোপিয়াম 3+। আর তাহলে 2+ এর কালার কি পড়ে থাকলো? নীল। আরেকভাবে আমি খেয়াল রাখতাম, সেটা হচ্ছে ইউরোপিয়াম 3+ এর সাথে দেখো যৌগটার নাম হচ্ছে ইটেরিয়াম অক্সাইড। উচ্চারণটা কার মতো ভাইয়া বলতো? ইটের মতো। তাহলে ইটের কালার কি? লাল। তাহলে ইউরোপিয়াম 3+, এটার কালারও হচ্ছে লাল। যে যেমনে খুশি তেমনে মনে রাখো, আমার কোনো সমস্যা নাই ভাই। ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এইটা যেন ভুল না হয়। ওকে, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভাইয়া প্রশ্ন এত দ্রুত চলে আসে এবং 36 সেকেন্ডে অ্যান্সার দেওয়াটা তোমাদের এখন মনে হচ্ছে 1 ঘন্টা বসে বসে কি ঘোড়ার ঘাস কাটবো নাকি। যখন পরীক্ষার হলে যাবা তখন দেখবা কি
যে প্রশ্ন আসছে আলোর বেগ কত, যারা খুবই সিরিয়াস লেভেলের স্টুডেন্ট তারা দেখবা ওই প্রশ্নে 3 × 10⁻8 সেন্টিমিটার না মিটার এইটা এমনি করে চেক করে করে 10 সেকেন্ড চিন্তা করে উত্তর দিবে এবং তারাই ঠিক, ঠিক আছে। সো একটা নর্মাল কোশ্চেনে তুমি দেখবা কি তখন তোমার বেশ সময় লাগতেছে, পরীক্ষার হল একটা ডিফারেন্ট জায়গা। তোমার এই 1 বছরের কষ্টের ফল হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা। মানে এটা মিস হয়ে গেলে তখন হচ্ছে ভুল হয়ে যায়, তো তখন হয় কি 2 আর 3 কই যে চলে যায় মনে আর থাকে না। সো মনে রাখতে হবে যেটার জারণ সংখ্যা বেশি সেটার কালার হচ্ছে ডিপ লাল, আর সাথে ইটেরিয়াম অক্সাইড আছে তাহলে ইটের মতো কালার, এটার কালার হচ্ছে লাল, ঠিক আছে। ওকে, এবার চলে আসা হচ্ছে আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে খেয়াল করো, প্রতিপ্রভা আর অনুপ্রভা বিকিরণ আছে। এখান থেকে পরের টপিক হচ্ছে প্রতিপ্রভা আর হচ্ছে অনুপ্রভা বিকিরণের মধ্যে কোনটার টাইম কতক্ষণ লাগে। প্রতিপ্রভার টাইমটা হচ্ছে খুব স্বল্প সময়ের জন্য, এটা 10⁻⁻15 টাইমের মধ্যে কাজ করে ফেলে। আর অনুপ্রভাটা কয়েক মিনিট থেকে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, ঠিক আছে। তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি দ্রুত কাজ করে, সেটা হচ্ছে প্রতিপ্রভা প্রক্রিয়া, ঠিক আছে। নিচের কোনটি আস্তে ধীরে কাজ করে বা সময় লাগে বা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে অনুপ্রভা বিকিরণ। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। সংকেতটা মুখস্থ করার প্রয়োজন নাই, তুমি জাস্ট হচ্ছে কালার গুলা মনে রাখো তাহলেই হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার চলে আসা হচ্ছে নেক্সট টপিকে। নেক্সট টপিকে খেয়াল করো, নিচের দিকেই আছে যে ফ্লোরোসেন্ট বাল্ব। এখন এই ফ্লোরোসেন্ট বাল্বের প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই ফ্লোরোসেন্ট বাল্বের দুটি মূল অংশ আছে, একটা হচ্ছে অল্প মার্কারি বাষ্প সহ একটা গ্যাস, আর্গন গ্যাস। ওকে, প্রশ্ন আসবে ফ্লোরোসেন্ট বাল্বে আমরা কোন নিষ্ক্রিয় গ্যাসটি ব্যবহার করি, অ্যান্সার হচ্ছে আর্গন গ্যাস। আর একটি ইলেকট্রনিক ব্যালাস যেটা হাই ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করে, তাহলে প্রশ্ন আসবে ইলেকট্রনিক ব্যালাসটা কি ধরনের কারেন্ট সাপ্লাই করে, হাই ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করে। ওকে, তাহলে এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখতে হবে। আর বাকি যে কথাগুলো আছে এগুলা তুমি একটু খেয়াল করো, আমরা হচ্ছে এগুলো দাগাই দিছি, জাস্ট দাগানোর লাইনগুলো পড়বা। তোমরা এমনিতেই জানো যে ফ্লোরোসেন্ট বাল্ব এটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব, তাই না। সাধারণ বাল্ব যেগুলো আছে এগুলো টাংস্টেনের তৈরি বাল্ব এবং এরা সাধারণত 5% বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে, সেখানে ফ্লোরোসেন্ট বাল্ব 20% বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে, ফলে এটা একটা বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব। এই কথাগুলো এখানে লিখছে। আর যে আয়ন গুলার কালার বলছে এগুলো ভাই আমরা একটু আগে আলোচনা করছি, ঠিক আছে। ওকে, এবার আমার একটা কোয়েশ্চেন তোমাদের কাছে, দেখি তোমাদের মনে আছে কিনা গত ক্লাসের কোয়েশ্চেন। নিচের কোনটি শক্তি সর্বাধিক, অ্যান্সার করো। আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা সেটা বলো। 2019 এর বই পড়লে কি সমস্যা হবে কিনা, অবশ্যই সমস্যা হবে, হ্যাঁ। কারণ স্যাররা তো তুমি 2019 এর বই সেটা দেখে কোশ্চেন করবে না, তারা কোশ্চেন করবে রিসেন্ট এডিশন থেকে, ঠিক আছে। সো রিসেন্ট এডিশনে যেটা আছে সেটাই তোমাকে পড়তে হবে। ওকে, তাহলে সবাই মোটামুটি আমার অ্যান্সারের সাথে হচ্ছে সহমত পোষণ করছো, তাহলে অ্যান্সার হচ্ছে সি, এক্স রে। কিভাবে আসছে আমরা জাস্ট একটু দেখি, যারা একটু ক্লিয়ার না তাদের জন্য। আমরা গত ক্লাসে একটা ছন্দ পড়ছিলাম, তাই না। মাগুরার অতি সুন্দর দৃশ্য, অবচেতন মন রায়। এই যে রেঞ্জ গুলা ছিল, মহাজাগতিক, গামা, রঞ্জন, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, এই যে 8টা অঞ্চল, এই 8টা অঞ্চলের যে সংখ্যাগুলো ছিল তোমার মনে আছে কিনা, 0.00005, 0.0005 প্রথম রেঞ্জ গুলা, 0.01, তারপরে 10, 380, 780, এইভাবে করে বাড়তেছিল। তার মানে এদের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বাড়তেছে। এখন প্লাঙ্কের সমীকরণ হচ্ছে E is equal to h নিউ, যেটা থেকে আলোর বেগের একটা সূত্র আমরা পাই, E is equal to hc/λ। এই সূত্রটা ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথ আসবে, কিন্তু এই টাইপের ম্যাথ গুলো আসতে পারে, করতে হবে, ঠিক আছে। এখন hc/λ, তাহলে এখানে h এর মান এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, c হচ্ছে আলোর বেগ, দুইটাই তো ধ্রুবমান, তাহলে যে কোনো শক্তির সাথে তার তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশনটা কি ভাই ব্যস্তানুপাতিক। তাহলে এখানে কি বাড়ছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে।
তাহলে শক্তির পরিমাণ কি হবে, কমে যাবে। ঠিক আছে, তার মানে একদম বামে যারা আছে তাদের ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের মান কম, কিন্তু শক্তি হচ্ছে সর্বাধিক। তাহলে সবচেয়ে বেশি শক্তি কার, মহাজাগতিক, এখানে আছে নাই। তারপরে শক্তি কার, গামা, আছে নাই। তারপরে কার, রঞ্জন, এই তো আছে। তাহলে রঞ্জন হচ্ছে আমার অ্যান্সার। আর তোমার প্রশ্নটা যদি হতো নিচের কোনটি শক্তি সবচেয়ে কম, তার মানে আমাকে দেখতে হতো কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার মানে সবচেয়ে ডানে যে আছে। তাহলে ডানে কে আছে, সবার ডানে আছে হচ্ছে রেডিও ওয়েভ, এখানে নাই। তারপরে কে আছে, মাইক্রোওয়েভ, এখানে আছে। তাহলে শক্তি যদি সবচেয়ে কম বলতো বা তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি বলতো, তাহলে আমার অ্যান্সার হতে হচ্ছে মাইক্রোওয়েভ। ওকে, তাহলে এই টাইপস এর কোয়েশ্চেন গুলা কিন্তু তোমাদের এখানে আছে, যেগুলো কিন্তু তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট টপিকে আমরা চলে যাই ভাইয়া। নেক্সট টপিকে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার। আমাকে সবাই বলো আইআর রশ্মি কয়টা, কয় ধরনের আইআর রশ্মি আছে? গুড, তিন ধরনের আইআর রশ্মি আছে, তাই না? একটা হচ্ছে নিয়ার আইআর, একটা হচ্ছে মিডল আইআর, একটা হচ্ছে ফার আইআর। আমরা গত ক্লাসে বলছিলাম সকল আইআর চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, একটা আইআর লাগে না, সেটার নাম কি? কোন আইআর চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে না, জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়? মিডল আয়ার, ভেরি গুড। তাহলে দেখো মিডল আয়ারটা সাধারণত জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। সো চিকিৎসা ক্ষেত্রে সাধারণত এই আয়ারের কোনো কাজ নাই, কিন্তু একটা কথা জাস্ট মিডল আয়ারের জন্য মনে রাখবা, মিডল আয়ারকে সাধারণত, ঠিক আছে, মধ্যস্থ দেহ অবলোহিত রশ্মি বা বডি আয়ার নামে পরিচিত, জাস্ট এই কথাটা। তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বডি আয়ার ভাইয়া, সেটা হচ্ছে মিডল আয়ার। ওকে, আচ্ছা, তাহলে ব্যবহার কয়টা শিখতে হবে, দুটো। একটা হচ্ছে নিয়ার আয়ার রশ্মি, একটা হচ্ছে ফার আয়ার রশ্মি। এখন এই ব্যবহারগুলো 156 নম্বর পেজে আছে। আমি এই ব্যবহারগুলোকে একটু সহজে পড়ার জন্য তিনটা ওয়ার্ড নেয়ার এয়ারের জন্য লিখছি। তোমরা নেয়ার এয়ারের উপরে তিনটা ওয়ার্ড লিখো। একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে শিশু, আর একটা হচ্ছে ত্বককে উত্তপ্ত করে। ঠিক আছে, তাহলে এই তিনটা ওয়ার্ড যদি কোনো ব্যবহারে তুমি পাও, তোমার মাথায় আর কিছু দরকারই নেই, তুমি বলবা এটা নেয়ার এয়ার। আর এই তিনটা ওয়ার্ডের বাইরে আল্লাহর দুনিয়ায় যদু মধু কুতু যা কিছু থাকে সবকিছুই হচ্ছে আমার ফারাইয়ার। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে, তুমি খেয়াল করো আমি ঠিক লিখছি না ভুল, খেয়াল করো এই যে এই জায়গাতে বলছে যে এফআইআর ত্বকে তাপীয় অনুভূতি জায়গায় উত্তপ্ত করে না, নেয়ার আইআর ত্বকে তাপীয় অনুভূতি জাগাতে পারে না, বরঞ্চ ত্বককে বেশি উত্তপ্ত করে। তাহলে উত্তপ্ত করার কাজটা কার, নেয়ার আইআর। ঠিক আছে, আবার খেয়াল করো নেয়ার আইআর প্রয়োগে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন কি আছে, মস্তিষ্ক, কার ব্যবহার, নেয়ার আইআর। আবার ডিওটি পদ্ধতি ব্যবহার করে মাথার খুলি কি আছে, মস্তিষ্ক আছে। সদ্যপ্রসূত শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয় কি আছে, শিশু আছে, মস্তিষ্ক আছে। তাহলে এই তিনটা ওয়ার্ড কার জন্য প্রযোজ্য, নেয়ার আইআর। ফারের গুলো একটু খেয়াল করে দেখো কি বলছে, দেহে আরামদায়ক উষ্ণতা দেয়, আছে নাই। রক্তের শ্বেতকণিকার রোগ প্রতিরোধ শক্তিতে বৃদ্ধিতে নাই। বিপাক ক্রিয়ার মাধ্যমে দেহ কোষ টিস্যুর বৃদ্ধিতে নাই। ব্যথা বেদনার উপশম স্নায়ু গঠনে উদ্দীপ হিসেবে নাই। ঠিক আছে, তাহলে আলটিমেটলি শিশু, মস্তিষ্ক, আর হচ্ছে উত্তপ্ত করে নেয়ার আইয়ার, বাকি যা কিছু ফারাইয়ার, পড়া শেষ। ওকে, নেক্সট আইয়ার রশ্মি চিকিৎসার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে লো ইমিশন পদ্ধতি, একটা হচ্ছে লেজার পদ্ধতি। তাহলে দুইটা আছে, যে কোনো একটা পড়লেই হবে। তুমি দেখো লেজারটা গত বছর কোশ্চেন ছিল ভাইয়া, এইভাবে আসছিল লেজারের ফুল ফর্ম কি। তাহলে এই লেজারের ফুল ফর্মের আমি একটু পরে দেখাই দিব। এস যেটা, সেই এস মানে হচ্ছে স্টিমুলেটর, তার মানে উদ্দীপক। তাহলে এইখানে ব্যবহারে অবশ্যই উদ্দীপনা বা উদ্দীপক এই শব্দগুলা থাকবে। তাহলে খেয়াল করো ভাইয়া, এখানে আছে নতুন কোষ বা ক্ষতিগ্রস্ত স্থানে নতুন কোষ বা টিস্যুর বৃদ্ধিতে কি জায়গায়, উদ্দীপনা জায়গায়। আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত টিস্যুতে স্নায়ুজালিকা পুনঃস্থাপনে কি করে, উদ্দীপক রূপে কাজ করে। তাহলে কার ব্যবহার, লেজার। ইমিশনটা পড়ে দেখো তো কোথাও উদ্দীপনা উদ্দীপক আছে কিনা, নাই। তাহলে সহজ কথা, উদ্দীপনা আছে, উদ্দীপক আছে, লেজার নাই, লো ইমিশন, কথা শেষ। ওকে, তাহলে দেখো পড়া পড়তে হবে টেকনিক্যালি, যেন হচ্ছে তোমার এত বড় একটা পেজ, 2 পেজ, আমি কিন্তু পড়ছি মাত্র 5টা ওয়ার্ড।
ঠিক আছে? তাহলে এই 5টা ওয়ার্ড ওই 2টা জিনিসের জন্য প্রযোজ্য, বাকি যা কিছু আছে বাকি 2টার জন্য প্রযোজ্য। ওকে, পড়া শেষ। ঠিক আছে, এবার চলে আসে হচ্ছে 2.10 এমআরআই। ওকে, আচ্ছা এমআরআইটা আমি জাস্ট তোমাদের সাথে একটু গল্প করি। হ্যাঁ, এমআরআইটা সাধারণত করা হয় নরমালি যদি আমার কোনো মস্তিষ্কের কোনো রোগ হয়ে থাকে, যদি কোনো বোনসের কোনো জিনিস হয়ে থাকে, বোনস মানে হাড়, যদি কোনো লিগামেন্টের কোনো টপিক থাকে, ধরো কেউ আঘাত পাইছে পায়ের মধ্যে, নি জয়েন্টে ব্যথা হয়েছে, শোল্ডার জয়েন্টে ব্যথা হয়েছে, তাহলে নি জয়েন্ট শোল্ডার জয়েন্টে তো লিগামেন্ট থাকে, আল্লাহ না করুক লিগামেন্টটা ছিঁড়ে গেছে কিনা দেখতে হবে না? তাহলে আলটিমেটলি হচ্ছে এই ধরনের কেসগুলোতে আমরা চাই ওখানে একটা এমআরআই করতে। এখন এই এমআরআই যে আমি করব এটা আসলে কি? এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তার মানে এটা হচ্ছে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মেশিন, যেটার মধ্যে হিউম্যান বডিতে একটা চৌম্বক পরমাণুর সাহায্যে আমরা হচ্ছে হিউম্যান বডির ওই স্থানটার অবস্থানটা নির্ণয় করতে পারি। এখন হিউম্যান বডিতে কি চৌম্বক আছে, কি চৌম্বক পরমাণু আছে? সাধারণত হিউম্যান বডিতে এনএমআর পরমাণু থাকে, যাকে আমরা বলি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তার মানে যে সকল পরমাণুর প্রোটন বা নিউট্রন নাম্বার বেজোড়, এই ধরনের পরমাণুগুলাকে বলা হয় এনএমআর পরমাণু। এই এনএমআর পরমাণু যারা আছে তাদের উপরেই আসলে এমআরআইটা নির্ভর করে। তার মানে তোমার বডিতে এনএমআর পরমাণুর পরিমাণ যদি বেশি থাকে তাহলে বেশি অনুরণন সিগন্যাল দেবে, তার মানে ওই জায়গায় অসুস্থ কোষ আছে, এটা আমি চিন্তা করে নিতে পারি, তখন আমি ওই জায়গার একটা 3D পিকচার পেয়ে যাব। ঠিক আছে, আর এই যে হচ্ছে এমআরআইটা কাজ করে, সেই এমআরআইটা কাজ করে হচ্ছে একটা রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে। এই রেডিও ফ্রিকোয়েন্সিটা হচ্ছে একটা উচ্চ রেডিও ফ্রিকোয়েন্সি, যেটার পরিমাণ হচ্ছে 10⁴ হার্টজ। ঠিক আছে, এবং এই যে 10⁴ হার্টজ ফ্রিকোয়েন্সিটা তৈরি হয়, এটা সাধারণত এক ধরনের এসি কারেন্ট থেকে তৈরি হয়। এখন এই কয়েকটা কথাই তোমার বইয়ের এখানে দাগায় দেওয়া আছে। আমি যদি একটু তোমাদেরকে সাথে আলোচনা আরেকটু আগায় নেই এমআরআই নিয়ে, এমআরআই খুবই ইন্টারেস্টিং জিনিস। তুমি যত বেশি এটা পড়বা তোমার তত বেশি জিনিসটা ভালো লাগবে। এমআরআই বললাম কার উপর ডিপেন্ডেন্ট? এনএমআর পরমাণু। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে এনএমআর কারা? এনএমআর হচ্ছে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন। তার মানে যাদের প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার বিজোড় অথবা উভয় বিজোড়, আমি এভাবে বলি উভয় বিজোড়, তার মানে যে কোনো একটা বিজোড় হইলে হবে, দুইটা বিজোড় হইলে আরো হবে, তারা হচ্ছে আমার এনএমআর। এখন প্রশ্ন হচ্ছে তাইলে ভাইয়া হিউম্যান বডিতে এনএমআর কে? আমার তোমার বডিতে সবচেয়ে বেশি থাকে 70%, জিনিসটার নাম কি? পানি, তাই না? তুমি যদি এই পানিকে ভাঙো একটু দেখো তো কি পাওয়া যায়? হাইড্রোজেন পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। হাইড্রোজেনের প্রোটন কত? 1। অক্সিজেনের প্রোটন কত? 8। এটার নিউট্রন কত? 0। এটার নিউট্রন কত? 8। তাহলে এই দুইটার মধ্যে কার প্রোটন বা নিউট্রন নাম্বার যে কোনো একটা হলেও বিজোড় আছে? হাইড্রোজেনের। তাহলে হিউম্যান বডিতে হাইড্রোজেনই হচ্ছে সেই এনএমআর পরমাণু। এখন খুব সহজ কথা, হিউম্যান বডিতে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন যদি বাড়ে, ঠিক আছে, তাহলেই তো আমার কি বলে অনুরণন সিগন্যাল বেশি পাওয়া যাবে, ফলে ওই জায়গার একটা সুস্পষ্ট 3D পিকচার আমি পাবো, দেখে আমি বুঝতে পারবো সেখানে অসুস্থ কোষ আছে। এটা হচ্ছে নর্মাল কথা। এখন এই হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কার উপর রিলেটেড? এই যে পানির উপর। তার মানে বডির কোন জায়গায় পানির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, অনুরণন সিগন্যালের মান বেড়ে যাবে এবং বুঝতে পারবো সেই জায়গায় অসুস্থ কোষ আছে। ঠিক আছে, তাহলে মজার ব্যাপার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এত প্যাঁচানো কোশ্চেন করবে না। কোশ্চেন নাম্বার 1, হিউম্যান বডিতে এনএমআর পরমাণুর নাম কি? সরাসরি অ্যান্সার হাইড্রোজেন। কোশ্চেন নাম্বার 2, হিউম্যান বডিতে সুস্থ কোষ অসুস্থ কোষ কোথায় পানির অংশের পরিমাণ বেড়ে যায়? অ্যান্সার হচ্ছে অসুস্থ কোষ। হিউম্যান বডিতে কোথায় অনুরণন সিগন্যালের মান বেড়ে যায়? সুস্থ কোষ, অসুস্থ কোষ, অসুস্থ কোষ। তাহলে এই তিনটা প্রশ্ন জানার জন্যই আমি অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে এত কথা বললাম। ঠিক আছে, তাহলে এই কথাগুলাই তোমার মূলনীতির মধ্যে আছে, জাস্ট একটু বইয়ের মধ্যে দেখে নিও, ইনশাআল্লাহ তোমরা সবাই জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, এখন খেয়াল করো এই মূলনীতিটা পড়ে ফেললাম। এখন এই যে এনএমআর, সেই এনএমআর আমার হচ্ছে সিটি স্ক্যানের সাথে পার্থক্য আছে। তোমরা সবাই নিশ্চয়ই সিটি স্ক্যানের কথা পড়ছো। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এটা একটা মজার কোশ্চেন, দেখি তোমরা যারা ডাক্তার হইতে যাচ্ছ তোমাদের তো এই জিনিসটা মোটামুটি একটা আইডিয়া থাকা উচিত।
কোন মানুষের স্ট্রোক হয়েছে, স্ট্রোক তো বুঝো তাই না, স্ট্রোক হয়েছে, সেই মানুষের তুমি সিটি স্ক্যান করবা নাকি এমআরআই করবা? এটা খুব কমন একটা জিনিস, মানে স্ট্রোক হয়েছে শুনলেই তোমরা মানে এটা মানুষ বলে যে আমি এটা করাইছি। কি করায়? অস্থির পোলাপাইন, কোপাইন না পোলাপাইন এগুলো, এই তো সিটি স্ক্যান বলে ফেলছে, আমি নিজেও জানতাম। ওকে, সাধারণত স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে আমরা হচ্ছে সিটি স্ক্যানটা করাই। কেন করাই? কারণ স্ট্রোকের মধ্যে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, একটা হচ্ছে ইসচেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোক দুইটার ক্ষেত্রে আমার প্রথমে ট্রিটমেন্ট, যে লাইন অফ ট্রিটমেন্ট, সেটা ডিপেন্ড করে আমি ওইখানে লেশনটা হেমোরেজিক আছে নাকি ইসচেমিক আছে এটার উপর। যদি ইসচেমিক হয় তাহলে এক ধরনের ট্রিটমেন্ট, হেমোরেজিক হলে আরেক ধরনের ট্রিটমেন্ট। সিটি স্ক্যান, প্রথম কথা হচ্ছে এটার খরচটা অনেক কম, এবং সিটি স্ক্যান ইসচেমিক স্ট্রোক না হেমোরেজিক স্ট্রোক এই দুইটার মধ্যে একটা ডিমার্কেশন করে দেয়। ঠিক আছে, এবং ডিমার্কেশন করে দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে রোগীর ট্রিটমেন্টটা খুব দ্রুত শুরু করতে পারি, যেহেতু এটা টাকা কম লাগে। ঠিক আছে, রোগীর জন্য বেশ ভালো। এই জন্য সিটি স্ক্যান হচ্ছে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। ওকে, তে প্রশ্ন হচ্ছে কোথায় সিটি স্ক্যান করব, কোথায় এমআরআই করব, এইটা কেমনে বুঝবো? তাহলে ওই যে ক্লাসের শুরুতেই বললাম এমআরআই সম্পর্কে, যে ভাইয়া তোমার আল্লাহ না করুক কারো মস্তিষ্কে যদি কোনো টিউমার থাকে, কারো মস্তিষ্কে স্নায়ুরজ্জুতে যদি কোনো টিউমার থাকে, যদি কারো কোনো জায়গায় হচ্ছে আঘাতজনিত রক্তক্ষরণ হয়, যদি যেমন হচ্ছে লিগামেন্ট টিয়ার, যদি বোনসের কোনো রোগ হয়ে থাকে, যদি জীবাণু সংক্রমণের কারণে হচ্ছে কোনো রোগ হয়ে থাকে, তাহলে ওই ধরনের পেশেন্টের জন্য আমার ট্রিটমেন্ট অফ চয়েস কি? এমআরআই। আর যদি স্ট্রোকের পেশেন্ট হয় আমার ট্রিটমেন্ট অফ চয়েস কি? সিটি স্ক্যান। সেকেন্ড কথা বলছি, সিটি স্ক্যান এমআরআই খরচ কোনটাতে কম? সিটি স্ক্যানে কম। ঠিক আছে, কথা শেষ। ওকে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এমআরআইটা হচ্ছে কি, এমআরআই তোমার হচ্ছে এক ধরনের এক্সরে, সহজ কথা হচ্ছে এটা। কিন্তু এটাতে আমরা কি করি? মাল্টি লেয়ার। হ্যাঁ, এইখান থেকে একটা এক্সরে ফিল্ম নেয়, এখান থেকে একটা এক্সরে ফিল্ম নেয়, এখান থেকে একটা নেয়, এখান থেকে, মানে তোমার হোল বডির বিভিন্ন প্লেনে 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 তোমার হচ্ছে এমআরআই এর ফিল্মটা করে। এতে হয় কি, যে একদম যেই জায়গাটার মধ্যে ধরো তোমার হচ্ছে গ্রোথ আছে, টিউমারটা আছে, বা যেই জায়গাটার মধ্যে ধরো লিগামেন্টটা টিয়ার হচ্ছে একদম সুন্দর করে, বা যেই জায়গাটার মধ্যে ধরো যে কোনো জিনিস জমে আছে, কালেকশন হয়ে আছে, সব জিনিস সুন্দর করে হচ্ছে এমআরআই তে চলে আসে, এবং তার ফলে আমরা খুব সুন্দর করে ট্রিটমেন্টটাতে চলে যেতে পারি। ওকে, তাহলে এমআরআই হচ্ছে আমার কি, এমআরআই হচ্ছে মাল্টি লেয়ার ডিফারেন্ট অ্যাঙ্গেল স্তর ভিত্তিক সিরিজ অফ এক্সরে ইমেজ। আর সিটি স্ক্যানে সাধারণত এটাও একটা এক্সরে ইমেজ, তবে এইটাতে নরমালি হচ্ছে এরকম স্তরীভূত লেয়ার গুলা খুব কম পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে সিটি স্ক্যান মেশিনে এক্সরে শক্তি ব্যবহৃত হয় অপর দেহের দিকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে করে অভ্যন্তরে স্তর ভিত্তিক সিরিজ অফ এক্সরে ইমেজ কম্পিউটারে রেকর্ড করা হয় হচ্ছে এমআরআই আর এক্সরে দিকে। ওকে, তাহলে আলটিমেটলি খুবই সহজ একটা জিনিস, এমআরআই সিটি স্ক্যান স্যারদের কাছে খুব প্রিয়। কোশ্চেন আসলে আশা করা যায় যে হচ্ছে খরচ কোনটার কম বেশি, আর কোনটা কোন ধরনের রোগের ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস, এটাই জিজ্ঞেস করবে। আমার মনে হয় ইনশাল্লাহ তোমরা সবাই খুব ভালো পারবে। ওকে, আচ্ছা, ওই যে একটু আগে এনএমআর পরমাণুর বৈশিষ্ট্য পড়ছিলাম, নিশ্চয়ই মনে আছে ভাইয়া, এনএমআর পরমাণুর সময় প্রোটন বা নিউট্রন কেমন হয়? বিজোড় সংখ্যক হয়। এনএমআর পরমাণুর নিউক্লিয়াসটা কেমন হয়? দুর্বল চৌম্বক ক্ষেত্রের হয়, যে কারণে হচ্ছে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এদের চৌম্বকত্ব পরিবর্তন হয়, এবং প্রবল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এনএমআর পরমাণু কি সিগন্যাল গঠন করে? অনুরণন সিগন্যাল গঠন করে। কোথায় অনুরণন সিগন্যালের মানটা বেড়ে যায় ভাইয়া? অসুস্থ কোষে বেড়ে যায়। কথা শেষ। ওকে, তাহলে আমরা এইগুলা পারি। ঠিক আছে, আচ্ছা, এইবার আচ্ছা এই প্রশ্নটাতে যাব আমি। নির্ভরশীলতা একটা টপিক আছে। এখন হয় কি ভাইয়া, বইয়ের মধ্যে কিছু কিছু লাইন আছে যেগুলা জাস্ট শব্দগত কারণে অ্যান্সার চেঞ্জ হয়ে যায়। এই নির্ভরশীলতা হচ্ছে সেরকম একটা কথা। কথাটা আসলে কি? কথাটা হচ্ছে যদি তোমাকে বলে এমআরআই এটা কার উপর নির্ভরশীল, বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং কার উপর নির্ভরশীল, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন যুক্ত এনএমআর পরমাণু। কিন্তু তোমাকে যদি বলে এমআর ইমেজ, এটা ইমেজিং হবে না, এখানে একটু হচ্ছে লিখায় ভুল করে ফেলছি, এটা ইমেজিং হবে না, এটা হবে ইমেজ। হ্যাঁ, ইমেজ। ঠিক আছে, এটা হবে হচ্ছে ইমেজ, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ। এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে রেজোনেন্স সৃষ্টিকারী নিউক্লিয়াসের স্বস্তিকাল, আর একটা হচ্ছে রেজোনেন্স সৃষ্টিকারী নিউক্লিয়াসের ঘনমাত্রা। ওকে, তাহলে এমআরআই
বললে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন যুক্ত এনএমআর। আর যদি এমআর ইমেজ বলে তাহলে রেজোনেন্স সৃষ্টিকারী নিউক্লিয়াসের স্বস্তিক আলো ঘনমাত্রা। ওকে, তাহলে এই দুইটা কথা একটু খেয়াল রাখবা, কারণ পরীক্ষার হলে যেটা প্রশ্নে চাবে সেটা দিয়ে উত্তর হবে। ওকে, এবার আমার এই প্রশ্নটার উত্তর দাও, নিচে কোনটি এনএমআর পরমাণু? আমি ঠিক লিখছি নাকি ভুল? নিচের কোনটি এনএমআর পরমাণু? ঠিক লিখছি নাকি ভুল? ঠিক, ভেরি গুড। তাহলে দেখো প্রথম যে অপশনটা আছে কার্বন, সেখানে আমার প্রোটন নাম্বার কত? 6, নিউট্রন নাম্বারও 6, কোনোটাই তো বিজোড় নাই, ডেফিনেটলি এনএমআর হবে না। ফ্লোরিন, প্রোটন নাম্বার হচ্ছে 9, নিউট্রন নাম্বার 10, তাহলে বিজোড় তো একটা আছে প্রোটন, এনএমআর হবে। ম্যাগনেসিয়াম 12, নিউট্রন 12, তাহলে হবে না। অক্সিজেন 8, 8, কোনোটাই হবে না। ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশন বি, ফ্লোরিন। ওকে, আচ্ছা এবার চলে আসো 160 নাম্বার পেজে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা থেকে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট 2019 এর প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে সোনালী হলুদ বর্ণ দেয় শিক্ষা পরীক্ষায় কোন মৌল? আমি মজা করে সবসময় একটা কথা বলি, যে আল্লাহর দুনিয়ায় তোমার যদি কোনোদিন নাও মনে থাকে যে হচ্ছে এইটার অ্যান্সার কোন মৌল হবে, যদি খালি অপশনে দেখো সোডিয়াম আছে, তুমি জানো না, ঠিক আছে, একটা রিস্ক নিতে পারো, অ্যান্সার সোডিয়াম দিয়ে দিবা, ঠিক আছে, অ্যান্সার হয়ে যেতে পারে। কেন? 2015 সাল থেকে শুরু হয়েছে সোডিয়ামের খেলা, ঠিক আছে। নিচের কোন মৌলের একটি মাত্র আইসোটোপ হচ্ছে সোডিয়াম? 16তে প্রশ্ন আসছে, নিচের কোন মৌলটি পটাশিয়াম পাইরো অ্যান্টিমনিট এই দ্রবণ দ্বারা হচ্ছে শনাক্তকরণ করা হয়? সোডিয়াম। 16তে আসছে নিচের কোনটি সোডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস? সোডিয়াম, ঠিক আছে। 17তে আসছে নিচের কোন মৌলটির একটি মাত্র আইসোটোপ হচ্ছে? সোডিয়াম, ঠিক আছে। 18তেও সোডিয়াম থেকে জানি একটা কি কোশ্চেন ছিল। 19-এ আসছে দুইটা, সোডিয়াম প্লাস আয়নে কয়টি ইলেকট্রন আছে? 19-এ আরেকটা আসছে, সোনালী হলুদ বর্ণ দেয় হচ্ছে কোন মৌল? সোডিয়াম। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ, মানে এটা হচ্ছে একদম মজার, তোমরা তো জানো না, নিচের কোনটি নরম মৌল? সোডিয়াম। নিচের কোনটি ক্ষার ধাতু? সোডিয়াম। তোমার নাম কি? সোডিয়াম। আমার নাম কি? সোডিয়াম, ঠিক আছে। সোডিয়াম হচ্ছে স্যারদের কাছে খুবই প্রিয় একটা জিনিস, সো যে কোনো প্রশ্নের উত্তরে সোডিয়াম হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ওকে, তো যাই হোক, মজা করে বললাম, শিক্ষা পরীক্ষায় নরমালি হচ্ছে তোমাকে খালি চোখে নিরীক্ষা, কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে নিরীক্ষা, দুইটা কথাই একটু পড়তে হবে। ওকে, আচ্ছা এবার চলে আসা হচ্ছে নিচের দিকে। নিচের দিকে দেখো 2.12 আছে। 2.12 এর ক্ষেত্রে আমার যে পড়াগুলো আছে সেগুলো আমি এখান থেকে না, আমার একটা ছোট্ট স্লাইড প্রিপেয়ার করা আছে, ওখান থেকে আমি একটু দেখবো, ঠিক আছে। তাহলে প্রথমেই হচ্ছে দ্রাব্যতার একক। আচ্ছা, প্রথমে একটা কথা বলে রাখি, তোমাদের কালকের সলভ ক্লাস যেটা, হ্যাঁ, কালকের যেটা সলভ ক্লাস, মনোযোগ দিয়ে শোনো, কালকের যেটা সলভ ক্লাস, এই সলভ ক্লাসটা অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30 বাজে। ওকে, সন্ধ্যা 7:30 বাজে আমাদের কালকের সলভ ক্লাস অনুষ্ঠিত হবে। বোঝা গেছে? হ্যাঁ, কয়টায় অনুষ্ঠিত হবে কালকে? 7:30 বাজে, ঠিক আছে। তাহলে সলভ ক্লাস হচ্ছে 7টা, ও 7:30। ওকে, তাহলে 7:30টার সময় আমাদের কালকের সলভ ক্লাস আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার চলে আসে হচ্ছে একক। একক, খেয়াল করো, দ্রাব্যতা। দ্রাব্যতা হচ্ছে আমার দুই ধরনের একক এখানে বইয়ের মধ্যে বলা আছে। দুই ধরনের এককের মধ্যে একটা হচ্ছে মোল পার লিটার। কেন? দ্রাব্যতা মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যতটুকু আয়তনের দ্রাবকে দ্রবীভূত থাকে তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। আবার আরেকটা জায়গায় বলা আছে কোনো 100 গ্রাম দ্রব্যকে দ্রবীভূত করতে যতটুকু আয়তনের দ্রাবক প্রয়োজন হয় তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। তাহলে একটার মধ্যে পরিমাপ, একটার মধ্যে হচ্ছে গ্রাম, তাহলে একক হচ্ছে মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার, ঠিক আছে। বুঝে পড়ার কোনো দরকার নেই, মুখস্থ করো। দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার, আর এর একক হচ্ছে গ্রাম পার লিটার, ঠিক আছে। দ্রাব্যতার গুণফলের একক কি, এইটা চাইলে একটু মনে রাখতে পারো। কেএসপি আমরা সাধারণত যখন বের করি ভাইয়া, তখন নর্মালি এই কথাটা লিখি, তাই না, যে কেএসপি ইজ ইকাল টু উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা।
তাহলে দুইটা ঘনমাত্রা একই জাতীয় রাশির অনুপাত। তাহলে দুইটা যখন একই জাতীয় রাশির অনুপাত হয় তখন তার কোনো একক থাকে না। তাহলে কে স্পিড একক নাই, ঠিক আছে। তাহলে দ্রাব্যতার গুণফলের কোনো একক নাই। ওকে, তাহলে দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার, আর কে স্পিড কোনো একক নাই, ঠিক আছে। এবার খেয়াল করো নিচের দিকে আমি যে জিনিসটা হচ্ছে মনে হয় যে তোমাদের সবারই খুব ভুল হয়, সেটা হচ্ছে প্রশ্নে বলা থেকে নিচের কোনটি অসম্পৃক্ত বা নিচের কোন শর্তটির জন্য সম্পৃক্ত হবে অসম্পৃক্ত হবে সেই জিনিসটা তোমাদের মনে থাকে না। এটা আমারও মনে থাকতো না ভাইয়া, ইসের কোনো কারণ নেই, একটু ঠান্ডা মাথায় শুনে নাও, ঠিক আছে। আমি যখন থেকে ভুলে যেতাম খালি এই কথাটাই মনে রাখতাম, কেআইপি যেমন দ্রবণ তেমন। কেন? কেআইপি মানে হচ্ছে দ্রবের পরিমাণ, দ্রবের পরিমাণ মানে দ্রবের আয়নিক গুণফল। হ্যাঁ, তাহলে দ্রবের পরিমাণ মানে হচ্ছে কি কেআইপি, ঠিক আছে। আর দ্রাব্যতার ক্ষমতা এটা মানে হচ্ছে কেএসপি। এখন ধরো আমি একটা পানির মিশ্রণে NaCl এর একটা লবণের মিশ্রণ নিচ্ছি, ওই দ্রাবকের ক্ষমতা হচ্ছে 10 মিলিগ্রাম পর্যন্ত NaCl যদি সে নেয় তাহলে সে সেটাকে সম্পৃক্ত করতে পারবে। তার মানে 10 এর মিলিগ্রামই হচ্ছে তার দ্রাব্যতার ক্ষমতা, দ্যাট মিনস কেএসপি। তাহলে 10 মিলিগ্রাম হচ্ছে কেএসপি। এখন ধরো তুমি 5 মিলিগ্রাম NaCl নিলা, তাহলে এই যে NaCl এটা কি পরিমাণটাই হচ্ছে কেআইপি, তাই না? তুমি নিছো কত 5, ক্ষমতা আছে কত 10 পর্যন্ত করার, তাহলে এখনো 5 মিলিগ্রাম সম্পৃক্ত করার ক্ষমতা তার রয়ে গেছে, তুমি কম দিছো। তাহলে কেআইপি যখন কেএসপির চেয়ে কম হয় তখন দ্রবণটার নাম দেখো তো কি লিখছি, অসম্পৃক্ত। আবার ধরো তুমি সোডিয়াম ক্লোরাইড দিছো 15 মিলিগ্রাম, তাইলে লাগতো 10, তুমি দিছো 15, তাহলে 10 মিশ্রিত হওয়ার পর বাকি যে 5 পড়ে থাকবে সেটা আমার কি পড়বে, অদক্ষেপ পড়বে। তার মানে তুমি কেআইপিটা কেএসপির চেয়ে বেশি দিছো, তার ফলে দ্রবণটা কি হয়ে গেছে, অতিপৃক্ত হয়ে গেছে এবং এখান থেকে অদক্ষেপ পড়বে। আবার তুমি 10 মিলিগ্রাম চাইছে, তুমি 10ই দিছো, কমও দাও নাই বেশিও দাও নাই, তার মানে কোনো অসম্পৃক্ত করার মতো দ্রবণ আর পড়ে নাই, আবার অদক্ষেপ হওয়ার মতো দ্রবণও পড়ে নাই, তার মানে এই মিশ্রণটার নাম হচ্ছে সম্পৃক্ত। তার মানে তুমি দেখো কেএসপি কিন্তু স্ট্যাট, এর কিন্তু নরম চরণ হয় না। নরম চরণ হচ্ছে কার, কেআইপি 5 হচ্ছে, 10 হচ্ছে, 15 হচ্ছে। তাইলে দ্রবণ কার উপর নির্ভরশীল, কেআইপির উপর। এই জন্য মনে রাখি কেআইপি যেমন দ্রবণ তেমন। তাহলে কেআইপি যদি বেশি হয় দ্রবণ কি, অতিপৃক্ত। কেআইপি যদি কম হয় দ্রবণ কি, অসম্পৃক্ত। কেআইপি যদি সমান হয় দ্রবণ কি, সম্পৃক্ত। ঠিক আছে, আজকের পরে যেন সারা জীবন আর এটা কোনোদিন ভুল না হয় যে কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত। ওকে, খালি মনে রাখবা কেআইপি যেমন হবে আমার দ্রবণটাও ঠিক তেমন আচরণ করবে, ঠিক আছে। তাহলে কম হইলে অসম্পৃক্ত, বেশি হইলে অতিপৃক্ত, সমান হইলে সম্পৃক্ত। ওকে, আচ্ছা ঠিক আছে। এই জিনিসগুলো আসলে খুবই মজার। ইভেন যখন আমি ইন্টার লেভেলে হচ্ছে পড়তাম আমারও অনেক কষ্ট হইতো, বাট যখন হচ্ছে কোচিং এ এসে পড়ছিলাম তখন অনেক মজা লাগছিল। ওকে, দেখো এখানে AB2 AB3 A2B3 এরকম কিছু স্ট্রাকচার দেওয়া আছে এবং তাদের কেএসপি এর মান s² 4s³ 27s⁴ 108s⁵ দেওয়া আছে। কেমনে করলাম সেটাই আমার লক্ষ্য। খেয়াল করো, আমি যখন বলছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি এটা নিচে লিখছি AB3 কেন, কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের নাম্বার হচ্ছে 1, Cl এর নাম্বার হচ্ছে 3, তাহলে এটা স্ট্রাকচার হচ্ছে AB3, তাই না? প্রথম কথা। সেকেন্ড কথা, এটাকে ভেঙে ভুঙিয়ে লিখে আমার অ্যান্সার আসছে হচ্ছে 27s⁴। এটা হচ্ছে HSC নিয়ম। আমি এত নিয়মে করতে চাই না, আমি শর্টকাট করতে চাই। তাহলে শর্টকাট কি ভাইয়া, প্রথম কথা হচ্ছে স্ট্রাকচার মুখস্থ করা, নাম্বার 2 হচ্ছে এটা এল এর নিচে কত আছে 1, Cl এর নিচে কত আছে 3। তুমি দেখবা আগে কোনো মূলক আছে কিনা, যদি কোনো জায়গায় কোনো মূলক থেকে থাকে তাহলে মূলকটাকে একটা ব্রেকেট দিতে হবে এবং ব্রেকেটের নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই নাম্বারটা নিতে হবে। আর যদি কোনো ব্রেকেটের নিচে কোনো সংখ্যা না থাকে তাহলে 1 ধরতে হবে। আমি দেখাই দিচ্ছি। তাহলে এখানে কি কোনো মূলক আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের? নাই, দুইটাই মৌল, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটা হচ্ছে ক্লোরিন। তাহলে অ্যালুমিনিয়ামের নিচে কত আছে 1, নিচের নাম্বারগুলো লিখবা আর যা লিখবা মাথায় তাই দিবা। তাহলে 1 লিখছো, 1 এর মাথায় কত দিবা 1 ইনটু ক্লোরাইডের নিচে কত 3, মাথায় কত 3 ইনটু এস লিখে দুইটার যোগফল 1 আর 3, তাহলে আমার অ্যান্সার চলে আসলো 27s⁴। এত ভাঙা ভুঙার কোনো দরকার নেই, ঠিক আছে। এই জিনিসটাকে শর্টকাট করে এখানে নিয়ে আসছি। ওকে, আবার খেয়াল করো যদি থাকতো সোডিয়াম সালফেট,
কি বলছি? মূলক খুঁজতে বলছি। আছে না মূলক? কে? সালফেট। ব্রেকেট দেওয়া আছে না? তাহলে দাও। তাহলে নিচে কত হবে? 1। তাহলে 2 আছে, 1 আছে, তাহলে কি হবে? 2 স্কোয়ার ইন্টু 1 টু দি পাওয়ার 1 ইন্টু 2 আর 1 কত? 3। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4 কিউব। তাহলে এটা স্ট্রাকচারটা কেমন? এ টু বি, তার মানে এ বি টু এর মতো। দেখো তো অ্যান্সার কত? 4 কিউব। ঠিক আছে। আবার দেখো অ্যালুমিনিয়াম সালফেট। হ্যাঁ, অ্যালুমিনিয়াম সালফেট, এটার ক্ষেত্রে খেয়াল করো, আমার এখানে মূলক আছে নাকি নাই? আছে ভাইয়া। তাহলে মূলকটা কি? সালফেট। তাহলে অ্যালুমিনিয়ামের নিচে কত আছে? 3। তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু এস 2 প্লাস 3, তার মানে হচ্ছে 5। তার মানে এটা টোটাল হচ্ছে 4 গুণ 27 টু দি পাওয়ার 5, তার মানে 108 টু দি পাওয়ার 5। তার মানে আমার এত ভাঙার কোনো প্রয়োজন নাই, আমি ডিরেক্ট অ্যান্সার এইভাবে বের করব। ঠিক আছে। তাহলে এইটা যদি বুঝে থাকো, তাহলে আমার নেক্সট প্রশ্নটার উত্তর তোমরা একটু দাও। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এস হলে দ্রাব্যতার গুণফল কত? আচ্ছা, আমি তোমাদেরকে একটু 10টা মিনিটের একটু ব্রেক দিচ্ছি ভাইয়া। আমি জাস্ট 10টা মিনিট পরে আবার শুরু করব। ইন দা মিন টাইম তোমাদের যে যতটুকু পড়াইলাম কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু দেখো। ঠিক আছে, জাস্ট 10টা মিনিটের একটা হচ্ছে গ্যাপ। ওকে, তোমরা জাস্ট এটার অ্যান্সারটা একটু বের করো।
ওকে, ঠিক আছে, আমরা শুরু করি আবার। ওকে, খেয়াল করে দেখো আমার এখানে যেটা স্ট্রাকচারটা দেওয়া আছে, ALOH3, মানে এটা হচ্ছে আমার AB3, তাই না? হ্যাঁ, সহজ কথা। তাহলে যাদের মুখস্থ হয়ে গেছে তারা বলে লিখে দিচ্ছে 27 × 4, যাদের হয় নাই তাহলে 1 ^ 1 ইন্টু 3 ইন্টু 1 আর 3 হচ্ছে 4, তাহলে 27 × 4, ঠিক আছে? ওকে, এইবার এটা করো। আচ্ছা, কেউ বলছে ট্রিক্সটা একটু আবার একটু ক্লিয়ার করেন। ওকে, এটার মধ্যেই হচ্ছে বলে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে দেখো টেকনিকটা ছিল কি, খুব সিম্পল। এখানে আছে A to B, আমি নিচের নাম্বারগুলো লিখছি। যদি কোনো মূলক থাকে তাহলে সেটার মধ্যে একটা ব্রেকেট দিবা, যদি কোনো মূলক না থাকে তাহলে নিচের যে মৌলগুলোর নাম্বার আছে সেটা লিখবা। যেমন এখানে আছে A to B, তার মানে একটার মধ্যে আছে 2, একটার মধ্যে আছে 1, তাহলে 2 to the power 2, 1 to the power 1, তার মানে তুমি যেই সংখ্যাটাই লিখবা মাথায় সেটাই দিবা। আর s লিখে দুইটা পাওয়ারের যোগফল, 2 আর 1 কত হলো ভাইয়া? 3, তাহলে এটা আমার মান আসলো হচ্ছে 4s³। তাহলে এখানে এস এর মানটা লিখে দিছে, তাহলে এস এর মান হচ্ছে তোমার, ও সরি সরি সরি, এখানে আমার চাইছে হচ্ছে লবণের দ্রাব্যতা কত। তাহলে আলটিমেটলি এখানে খেয়াল করো আমার এখানে, আমার এখানে 4s³ থেকে আমার বের করতে হবে কি, এস বের করতে হবে। তাহলে এইখানে আমার আছে হচ্ছে 4 ইন্টু 10⁻⁻৯, তাহলে এই ফোর কাটা, তাহলে s⁻³ ইন্টু 10⁻⁻৯। সুতরাং s সমান সমান 10⁻⁻৯ 1/3। যখনই এই পাশের পাওয়ার এই পাশে চলে আসবে ভাইয়া, তখনই মনে রাখবা পাওয়ারটা উল্টায় যাবে, ঠিক আছে? তাহলে 1/3 দিয়ে যদি 9 কে গুণ করো, এটা তো আর ক্যালকুলেটরের প্রয়োজন নাই, তাহলে অ্যান্সার কত আসবে? 10⁻⁻3। তাহলে যারা এ অ্যান্সার করছো তাদেরটা অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, তাহলে দেখো এই যে আমি ম্যাথটা করলাম, কোথাও কি ক্যালকুলেটরের বিন্দু মাত্র প্রয়োজন ছিল না। তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অবশ্যই এই টাইপসের ম্যাথগুলো আসবে, ওকে, যেগুলো ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি করা যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ম্যাথে চলে যাই। এই ম্যাথটা কিভাবে করবো বলো।
ওকে, অ্যান্সার দিচ্ছে হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে আমরা একটু মিলাই দেখি ঠিক আছে কিনা। তাহলে PbCl2 হ্যাঁ, তাহলে আগের মতো পি এর নিচে আছে 1, Cl এর নিচে আছে 2, তাহলে 1 2, তাহলে ডেফিনেটলি আসবে 4s কিউব, তাই না? তাহলে 4s কিউব সমান সমান কত সেটা আমার বের করতে হবে। তাহলে এখানে এস এর মানটা দিয়ে দিচ্ছে, এস এর মান হচ্ছে 0.002। তার মানে এটাকেই লেখা যায় কি ভাই, 2 ইন্টু দশমিকের পর 3 ঘর, তার মানে 10⁻³ সুতরাং 4s কিউব সমান সমান 4 ইন্টু 2 ইন্টু 10⁻³ হোল কিউব। তাহলে 4 ইন্টু 2 এর কিউব হচ্ছে 8, -3 এর কিউব হচ্ছে -9, তাহলে 32 ইন্টু 10⁻⁻৯, এটাকে লেখা যায় 3.2 ইন্টু 10⁻⁻8। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার অপশন কোনটা মিলে, অপশন ডি মিলে। তাহলে দেখো এই যে গুণটা আমি করলাম, এখানেও কিন্তু কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নাই। ঠিক আছে, তার মানে এই টাইপস এর ছোট ছোট ম্যাথ গুলো অবশ্যই এবং অবশ্যই পারতে হবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল রাখবো, হ্যাঁ ম্যাথ গুলো কঠিন না, ম্যাথ গুলো সহজ। জাস্ট হচ্ছে হয়তো একটু ভীতি কাজ করে যে আল্লাহকে ম্যাথ দিয়ে দিচ্ছে, পারবো না কি পারবো না। ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথ গুলো তোমাদেরকে পারতে হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে আসি কোন ম্যাথ গুলো করবা না। এই যে এই টাইপের যে ম্যাথ গুলো আছে, এগুলো ভাই আল্লাহর ওয়াস্তে করার কোনো দরকার নেই। এগুলো আল্লাহর ওয়াস্তে করবা, আল্লাহর ওয়াস্তেই নাম্বার চলে যাবে। ঠিক আছে, সুতরাং হচ্ছে এই ম্যাথ গুলো আমরা করবো না। ওকে, 2.12.1 সম আয়ন প্রভাব। সমায়ন প্রভাবের ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে কথাটা মনে রাখতে হবে, নাম্বার ওয়ান, অবশ্যই এই দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হইতে হবে। তার মানে সে আয়নিক হোক বা সমযোজী যৌগ যাদের আয়নিক বৈশিষ্ট্য আছে এরকম হোক, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কারা, যারা আয়নিক যৌগ কিংবা যারা সমযোজী যৌগ এবং যাদের আয়নিক বৈশিষ্ট্য আছে। কিন্তু কারা না, যারা হচ্ছে তোমার হাইড্রোকার্বনস জৈব যৌগ, এরা কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তার মানে এদেরকে দিয়ে কখনোই সম আয়ন প্রভাব হবে না। ঠিক আছে, তাইলে তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে দুইটা, কোন ধরনের জৈব যৌগের যৌগ হইতে পারবে না। তাহলে আমি এখানে সমায়ন প্রভাব করতে পারবো। নিয়ম হচ্ছে দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে একই ধরনের চার্জ যদি উৎপন্ন হয়ে থাকে, তাহলে দুইটি একে অপরটিকে সমায়ন প্রভাব বলে। ঠিক আছে, তাইলে এখন খেয়াল করো এখানে এক্সাম্পল যেটা দেওয়া আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এরা কোনো জৈব যৌগের মূলক না, দুইটাই হচ্ছে সমযোজী সমযোজী, কিন্তু এদের আয়নিক বৈশিষ্ট্য প্রকট। তার মানে আলটিমেটলি হচ্ছে এদের মধ্যে কি হবে, সমায়ন প্রভাব হবে। সিলভার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, দুইটাই আয়নিক যৌগ, তড়িৎ বিশিষ্ট যৌগ, দুইটা থেকে ক্লোরাইড বের হয়, তার মানে এরাও সমায়ন প্রভাব। ওকে, এখন তাহলে আমার কথাটা যদি বুঝো, আমি যেই কয়েকটা পয়েন্ট বলে দিলাম, আমাকে বলো তো ভাইয়া, সম আয়ন প্রভাব বিদ্যমান কোনটিতে? ওকে, অধিকাংশই অ্যান্সার করছে হচ্ছে এ, এক দুইজন অ্যান্সার করছে বি। প্রথম কথা, আমি বি থেকে ডি পর্যন্ত একটু খেয়াল করি, খেয়াল করো ভাইয়া। বি থেকে ডি পর্যন্ত এটার প্রথম যৌগ হচ্ছে ক্লোরোমিথেন ভাইয়া। এটা কি, এটা এক ধরনের জৈব যৌগ। আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এক ধরনের আয়নিক যৌগ। তাহলে দুইটাকে আয়ন তড়িৎ বিশ্লেষ্য হইলো না, একটা তড়িৎ বিশ্লেষ্য একটা তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে এদের মধ্যে কখনোই আয়নিক প্রভাব হওয়া সম্ভব না। ঠিক আছে, যদিও দুইটা থেকে কি বের হয়, ক্লোরিন বের হয়, দরকার নাই, কারণ প্রথম কথাতেই বা তড়িৎ বিশ্লেষ্য না। মিথেন জৈব যৌগ, তড়িৎ বিশ্লেষ্য হবে না। HCl তড়িৎ বিশ্লেষ্য হবে, কিন্তু লাভ নেই, দুইটা তড়িৎ বিশ্লেষ্য হওয়া লাগবে। যদিও দুইটা থেকে হাইড্রোজেন বের হচ্ছে, তারপরও এরা তড়িৎ বিশ্লেষ্য অবিশ্লেষ্য বলে সমায়ন প্রভাব হবে না। ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে খেয়াল করো, ক্যালসিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু এই যে হচ্ছে বেনজিনের সাথে ক্লোরোবেনজিন, এইটা থাকার কারণে আমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হইতে পারলো না। আর এটার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন সালফাইড, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যৌগ, যদিও সমযোজী। হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী তড়িৎ বিশ্লেষ্য যৌগ, দুইটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, এবং দুইটা থেকে কি বের হয়, হাইড্রোজেন বের হয়। তার মানে আলটিমেটলি এটাও কি সম আয়ন প্রভাব প্রদান করে। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হচ্ছে ক। ওকে, যদি প্রশ্ন আসে ইনশাআল্লাহ সমায়ন প্রভাব, এই MCQ 2.39টাই আসার সম্ভাবনা অনেক 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 বেশি। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট টপিকে ভাই। নেক্সট টপিকে আসো, আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা। এই টপিকটা একটু ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। প্রথমে এখানে কিছু মুখস্থের টপিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি।
মুহূর্তের টপিকটা হচ্ছে কোনটা পোলার কোনটা অপোলার। তুমি খেয়াল করো, যেগুলো তরল অ্যাসিড সবগুলাকে পোলার বলা হয়েছে, আর যারা হাইড্রোকার্বনস তাদেরকে অপোলার বলা হয়েছে। তাহলে তরল অ্যামোনিয়া, তরল নাইট্রিক অ্যাসিড, তরল সালফার ডাইঅক্সাইড, তরল হচ্ছে তোমার হ্যালোজেনের অ্যাসিড, হ্যালাইড অ্যাসিড সমূহ, এরা হচ্ছে কি পোলার দ্রাবক। আর অপোলার দ্রাবক দেখো সবকিছুই হচ্ছে হাইড্রোকার্বন, কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন, হেপটেন, কেরোসিন, ডিজেল। ঠিক আছে, তাহলে এই দুইটা এক্সাম্পল একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে। এবার চলে আসো হচ্ছে আমার নেক্সট টপিক। নেক্সট টপিকে আমি চলে আসি। নেক্সট টপিকে খেয়াল করে বলা আছে হচ্ছে কোনটা পানিতে অধিক দ্রবণীয়, কোনটা পানিতে কম দ্রবণীয়। আচ্ছা, এখানে একটা কথা আছে। আমি যে জিনিসটা তোমাদেরকে এখন বুঝিয়ে দিব, সেই জিনিসটা প্রযোজ্য হবে যদি দুইটা মৌল একই গ্রুপের বা একই পর্যায়ের হয়, তা সেই ক্ষেত্রে। যদি ভিন্ন গ্রুপ বা ভিন্ন পর্যায়ের হয় ভাই, তাহলে কিন্তু আমার এই নিয়মটা কাজে আসবে না। ওকে, তাহলে আমার নিয়মটা কাজে আসবে যদি মৌলটা একই গ্রুপের হয়, একই পর্যায়ের হয় সেক্ষেত্রে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে বাকিগুলা কেমনে পড়বো। সরি, বাকিগুলা তোমাদের গুহ স্যারের বইতে একটা বড় চার্ট আছে, যেই চার্টের মধ্যে অনেকগুলা যৌগ দিয়ে বলছে যে এটা পানিতে দ্রবণীয়, এটা অদ্রবণীয়, এটা স্বল্প দ্রবণীয়। আমরা কি করছি, সেই জিনিসটাকেই একটু স্ট্রাকচারালি দ্রবণীয়, স্বল্প দ্রবণীয়, অদ্রবণীয় তিনটা পার্টে ভাগ করে কম্পেনিয়ন বুকে নিয়ে আসছি, এবং এই জিনিসগুলো তোমাদের জন্য সাজায় দেওয়া আছে। তোমাদের দায়িত্ব হচ্ছে এটা ওই বক্সের স্বল্প দ্রবণীয়, অদ্রবণীয় গুলা পড়ে ফেলা, মনে রাখা বাকি যা কিছু আছে সবকিছুই হচ্ছে দ্রবণীয় হবে। ওকে, তাহলে আলটিমেটলি কোনটা দ্রবণীয় কোনটা অদ্রবণীয় যেটা গ্রুপ বা পর্যায়ে মিলে না, সেটা তুমি ওই চার্টটা থেকে মনে রাখতে পারবা। আর যেটা গ্রুপ বা পর্যায়ে মিলে যায়, সেটা আমারটা থেকে বের করবা। ঠিক আছে, ওকে। তাহলে আমারটার নিয়ম কি? নিয়ম খুব সিম্পল। কোন যৌগ পানিতে দ্রবীভূত হয়, আয়নিক না সমযোজী? অবশ্যই আয়নিক। তাহলে আয়নিক যৌগ কতটুকু শক্তিশালী সেটা ডিপেন্ড করে যৌগটার মধ্যে যে ক্যাটায়নটা আছে আর অ্যানায়নটা আছে এর আকারের উপর। যদি কোনো কারণে ক্যাটায়নের আকারটা বড় হয়ে যায় বা অ্যানায়নের আকারটা ছোট হয়ে যায়, জাস্ট ফাজানের নিয়মের উল্টা কথা। কেন? কারণ ফাজানের নিয়ম ছিল সমযোজী যৌগের জন্য, এটা আয়নিক যৌগের জন্য। তাহলে উল্টা বলবে, ফাজান বলছিল অ্যানায়ন বড় ক্যাটায়ন ছোট, তাহলে আয়নিকের কথা হবে কি ক্যাটায়ন বড় অ্যানায়ন ছোট। ঠিক আছে, তাহলে যে সকল যৌগের ক্যাটায়নের আকার ছোট বড় এবং অ্যানায়নের আকার ছোট, সেই সকল যৌগ অধিক আয়নিক এবং তারা পানিতে অধিক দ্রবণীয়। কারণ কি? কারণ আয়নিক যৌগই পানিতে অধিক দ্রবণীয় হয়। ঠিক আছে, তাহলে দেখো এই কথাটাই আমি এই যে এখানে বলছি, ক্যাটায়ন বড় অ্যানায়ন ছোট, অধিক আয়নিক তার মানে অধিক পানিতে দ্রবণীয়। ঠিক আছে, তাহলে এখন দেখো এক্সাম্পল দিছে হচ্ছে এই কয়েকটা, কেমনে বের করব। প্রথমেই তুমি দেখবা যে এখানে একই ধরনের কিছু আছে কিনা। আছে কি? হাইড্রোক্সাইড, 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 তার মানে অ্যানায়ন গুলো সব সেম। তাহলে সেম নিয়ে তো কাজ করে লাভ নাই, তাই না? তাইলে আমি কাজ করব কাকে নিয়ে? আমি কাজ করব ম্যাগনেসিয়াম নিয়ে, Mg2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+, বেরিয়াম 2+। ঠিক আছে, তাইলে এদের ক্ষেত্রে খেয়াল করো চার্জ সংখ্যাটা সেম না, প্রত্যেকেই 2+2+2+2+। তার মানে যেহেতু চার্জ সংখ্যা সেম, তার মানে মনে রাখবা একই চার্জ সাধারণত কার হয়? গ্রুপের। আর ভিন্ন চার্জ সাধারণত কার হয়? পর্যায়ের। ঠিক আছে, তাহলে যেহেতু এরা একই চার্জ, এরা গ্রুপ, একই গ্রুপে আকার উপর থেকে নিচে কি হয়? বড় হয়। আমি এটা কি চাচ্ছি? অ্যানায়ন না ক্যাটায়ন? এটা ক্যাটায়ন, তার মানে বড়ই আমার দরকার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যান্সার সি, বেরিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, একদম ইজি। ওকে, তাহলে এইটা যদি কেউ বুঝে থাকো, আমাকে দয়া করে একটু কষ্ট করে তাড়াতাড়ি এইটার উত্তর দাও তো, নিচের কোনটি পানিতে অধিক দ্রবণীয়? ঠিক আছে, এ সিলভার ক্লোরাইড, বি সিলভার আয়োডাইড, সি সিলভার ফ্লোরাইড, ডি সিলভার ব্রোমাইড।
অনেকে প্রশ্ন করছে ভাই এটা ফাজান দিয়ে করা যাবে কিনা, করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে ফাজানে যা বলছে এটা কিন্তু তার উল্টা করতে হবে, ঠিক আছে? তাহলে ওখানে অ্যানায়ন বড় বলছে, এখানে অ্যানায়ন ছোট, ওখানে ক্যাটায়ন ছোট বলছে, এখানে ক্যাটায়ন বড়, ঠিক আছে? ফাজান দিয়েও করা যাবে কিন্তু উল্টা ভাবে চিন্তা করতে হবে। ওকে, তাহলে অ্যান্সার দিছো সিলভার ফ্লোরাইড, ভেরি গুড। তাহলে খেয়াল করে এখানে সবই সিলভারের যৌগ, তাহলে সিলভার নিয়ে কাজ করে তো আমার লাভ নাই। আমি কাজ করব হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এবং প্রত্যেকে হচ্ছে -1। তাহলে এরা সবাই গ্রুপ, তাহলে একই গ্রুপে আকার উপর থেকে নিচে বড়ই হচ্ছে, প্রবলেম হচ্ছে এরা এনায়ন, তাহলে আকারটা বড় লাগবে না, ছোট লাগবে, তাহলে সবচেয়ে ছোটকে ফ্লোরিন, তাহলে অ্যান্সার হচ্ছে সিলভার ফ্লোরাইড। মজার ব্যাপার হচ্ছে সিলভার ফ্লোরাইডটাই হচ্ছে একমাত্র যে পানিতে দ্রবীভূত হয়, বাকি একজনও পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে? ওকে, চলে আসি আমরা নেক্সট টপিক 2.13। 2.13 এ খেয়াল করে একদম নিচের দিকে কপার আয়ন শনাক্তকরণ থেকে শুরু করে বইয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়ন শনাক্তকরণ আছে। তোমরা এই আয়ন শনাক্তকরণের উপরে একটু কষ্ট করে এই কথাটা একটু লিখে রাখো, Cu2+, Fe2+, Fe3+, NH4+, বাদে সব সাদা, ঠিক আছে? তাহলে আমার বইতে যত ধরনের আয়ন শনাক্তকরণ আছে, প্রতিটা আয়ন শনাক্তকরণের কালারই হবে কি সাদা, এক্সেপ্ট এই চারটা। তাহলে কিউপ্রিক, ফেরাস, ফেরিক, অ্যামোনিয়া, এই চারটা বাদে যত ধরনের চার্জ আছে এই প্রতিটা চার্জই হবে কি সাদা, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলি অ্যালুমিনিয়াম সাদা, তোমাকে যদি বলি জিঙ্ক সাদা, ক্লোরাইড সাদা, সালফেট সাদা। ওকে, তাহলে মুখস্থ করতে হবে কয়টা? এই চারটা। নেক্সট তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, এইখানে আমার প্রতিটারই কিছু আলাদা আলাদা করে যৌগ আছে, এই কোনটা কোন যৌগ ব্যবহৃত হয় সেটা একটু পড়তে হবে, ঠিক আছে? এখন এগুলার মধ্যে আবার কিছু মজার মজার জিনিস আছে, যেমন কপার আয়ন শনাক্তকরণে তোমার নিশ্চিতকরণ পরীক্ষার নাম কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড, হাইলাইট করে রাখো। তাহলে কপারের জন্য অবশ্যই তোমাকে কোনটা জানতে হবে? পটাশিয়াম ফেরোসায়ানাইড জানতে হবে, ঠিক আছে? আবার তুমি খেয়াল করো নিচের দিকে আছে আয়রনের ক্ষেত্রে আর হচ্ছে ফেরিক স্ফেরিকের ক্ষেত্রে পার্থক্যকারী কয়টা আছে? তাহলে এই ফেরাস ফেরিকের ক্ষেত্রে পার্থক্যকারী হচ্ছে তিনটা, ঠিক আছে? একটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর হচ্ছে অ্যামোনিয়া থায়োসায়ানাইড, ঠিক আছে? তাহলে এই তিনটা হচ্ছে ফেরাস ফেরিকের হচ্ছে পার্থক্যকারী হচ্ছে বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে এটা, যে এই যে পার্থক্য তুমি করবা, সেই পার্থক্যটা একটা যৌগ ব্যবহৃত হয়, এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, আরেকটার নাম হচ্ছে ফেরিসায়ানাইড। প্যাচ লাগে কই? হুইস K3, হুইস K4, তোমরা প্যাচ লাগাও। প্যাচ যেন না লাগে ভাইয়া, সেই জন্য তুমি মনে রাখবা ফেরি এর উচ্চারণটা কার মতো? ফেরিকের মতো না ভাইয়া? তাহলে ইকের ক্ষেত্রে আমরা মানটা কত বসাই? 3 নরমালি, তাই না? তো যেহেতু 3 বসাই, তাহলে কে এর সাথে কত হবে? 3 হবে। আর ফেরো উচ্চারণটা কার মতো? উচ্চারণটা 4 এর মতো, তাই না? 4, তাহলে এটার মানটা হবে K4, ঠিক আছে? তাহলে ফেরিকের মতো উচ্চারণ যেহেতু, তাইলে এটার নাম হচ্ছে K3, 4 এর মতো উচ্চারণ যেহেতু, তার নাম হচ্ছে K4। এই দুইটা জিনিস ভুল করতেই পারবে না, আমি কিন্তু এই জন্য দেখাই দিচ্ছি কারণ এইটাতেই তোমরা সবচেয়ে বেশি প্যাচ লাগাও, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো হচ্ছে নিচের দিকে, নিচের দিকে চলে যাও, দেখো সোডিয়াম আয়ন শনাক্তকরণ আছে, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ আছে, দুইটাই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। সোডিয়ামটা মনে হয় 16তে আসছিল। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, এটা কোন আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়? সোডিয়াম আয়ন। তোমাকে অবশ্যই পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেটের হচ্ছে সংকেতটা শিখতে হবে, K2H2SB2O7, ঠিক আছে? আর নেস্টার দ্রবণ তো ভাই নেস্টার দ্রবণ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 5টা স্টার দাও। নেস্টার দ্রবণ কোন আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়? অ্যামোনিয়া। নেস্টার দ্রবণ কাকে বলে? নেস্টার দ্রবণ হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সংকেত যেটা আছে সেটা। ওকে, আচ্ছা, আমরা চলে আসি হচ্ছে আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিক দেখো হচ্ছে 2.14, বিশুদ্ধতার মানদণ্ড। ওকে, তাহলে বিশুদ্ধতার টোটাল মানদণ্ড আছে কয়টা? বিশুদ্ধতার টোটাল মানদণ্ড হচ্ছে 5টা। এই মানদণ্ড 5টা মুখস্থ করার জন্য আমি একটা ছোট্ট ছন্দ তোমাদের জন্য তৈরি করে নিয়ে আসছি, একটু কষ্ট করে এই ছন্দটা লিখে নাও। প্রতি ক্লাস বয়েলের অপেক্ষায় গেল। তাহলে প্রতি ক্লাস কার অপেক্ষায় গেল? বয়েলের অপেক্ষায় গেল, ঠিক আছে? তাহলে প্রতি দিয়ে কি হবে ভাইয়া? প্রতি স্বরাঙ্ক, ক্লাস মানে কেলাস গঠন,
বয়েল মানে বয়লিং পয়েন্ট বা স্থির স্ফুটনাঙ্ক, গেল দিয়ে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, সরি অপেক্ষায় দিয়ে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, গেল দিয়ে হচ্ছে স্থির গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুটোই কিন্তু আছে, একটু মাথায় রাখতে হবে। আর ওইটা প্রতিসরণ না ভাইয়া, ওইটা প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তাহলে মোটামুটি নামগুলা দেখলেও তুমি খুব ইজিলি আইডিয়া করতে পারবা যে কোনটা বিশুদ্ধতার মানদণ্ড, ঠিক আছে? ওকে, মানদণ্ড হয়ে যাওয়ার পর 2.14.1-এ চলে আসো। এখান থেকে যে প্যারা দাগানো আছে ভাইয়া, এখানে তো আমার আর কিছু বলার নেই, এগুলো পড়তেই হবে। প্লাস যেটা পড়তে হবে অবশ্যই সেটা হচ্ছে প্রতিটার কিছু প্রয়োগ আছে। যেমন কেলাসনের প্রয়োগ হচ্ছে চিনি বা সুগার শিল্প প্রাথমিকভাবে কেলাসিত চিনিকে জলীয় দ্রবণ থেকে আংশিক কেলাসন প্রক্রিয়ায় অপদ্রব্য পৃথক করা হয়, ঠিক আছে? তাহলে প্রশ্ন আসবে, চিনি বা সুগার শিল্পে অপদ্রব্য পৃথক করা হয় কোন প্রক্রিয়ায়? আংশিক পাতন, সরি আংশিক কেলাসন। আবার চিনির মিষ্টতা বৃদ্ধি করা হয় কোন প্রক্রিয়ায়? কেলাসন, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। পাতন নরমালি কয় প্রকার ভাইয়া? পাতন নরমালি হচ্ছে 5টি শ্রেণীতে বিভক্ত। নামগুলো একটু অবশ্যই জানতে হবে: সাধারণ পাতন, আংশিক পাতন, সমস্ফুটন পাতন, বাষ্প পাতন, নিম্নচাপ পাতন, ঠিক আছে? এই পাতনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সাধারণ পাতন এবং আংশিক পাতন, কারণ দুইটার মধ্যে টেম্পারেচারগত একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি ভাইয়া? যদি দুইটা তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C চেয়ে বেশি হয়, স্ফুটনাঙ্কের পার্থক্য, তাহলে এটার নাম হচ্ছে সাধারণ পাতন। আর যদি 40°-র চেয়ে কম হয় তাহলে হবে হচ্ছে আংশিক পাতন। তুমি মনে রাখবা আংশিক অংশ এটা মানে তো কম, তাই না? তাহলে এটা টেম্পারেচার পার্থক্য হবে 40°C কম। ওকে, তাহলে এই জিনিসটা যদি তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমার এই প্রশ্নটার উত্তর একটু দাও তো দেখি ভাই, দেখি পারো কিনা। কোন দুইটি তরলের স্ফুটনাঙ্ক যথাক্রমে 70 এবং 38, তরল দুইটিকে পৃথকীকরণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? কেলাসন, সাধারণ পাতন, দ্রাবক নিষ্কাশন, আংশিক পাতন। ওকে, সবাই কারেক্ট অ্যান্সার করে ফেলছো। 70 থেকে যদি 38 বাদ দেয় 32 পড়ে থাকে, যেটা 40 চেয়ে কম, ডেফিনেটলি আমাকে হচ্ছে আংশিক পাতন। গুড, ঠিক আছে। এবার চলে আসা হচ্ছে আংশিক পাতনে। এটার কিছু প্রয়োগ আছে ভাইয়া, এই প্রয়োগগুলো মনে রাখার জন্য একটু কষ্ট করে একটা ছোট্ট ছন্দ একটু লিখে রাখো, ঠিক আছে? প্রয়োগগুলোর পাশে কি লিখবো? লিখো আপেল আপেল স্পিরিট, ঠিক আছে? তাহলে সরেয়া দিয়ে কি হবে? আলকাতরা। পয়কার দিয়ে কি হবে? পেট্রোলিয়াম। ল দিয়ে কি হবে? লঘু তেল। তাহলে তিনটা নিষ্কাশন। আর স্পিরিট হচ্ছে রেকটিফায়ার, স্পিরিট উৎপাদন, ঠিক আছে? তাহলে আলকাতরা বিশোধন, পেট্রোলিয়াম থেকে ডিজেল পেট্রোল এগুলো তৈরি, লঘু তেল থেকে জাইলিন টুলুইন এগুলো তো পৃথকীকরণের জন্য, আর রেকটিফায়ার স্পিরিট উৎপাদনের জন্য কোন প্রক্রিয়া? আংশিক পাতন, ঠিক আছে? ওকে, সমস্ফুটন পাতনে যে জিনিসটা অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে এইটা। সমস্ফুটনের পাতনের এই উদাহরণ হচ্ছে 95.6% ইথানল এবং 4.4% পানির মিশ্রণ, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিশুদ্ধ ইথানল এবং পানির স্ফুটনাঙ্ক কত? এটা হচ্ছে 78.3, আর এটা হচ্ছে 111, 110। কিন্তু দুইটা স্ফুটনাঙ্ক হচ্ছে, মিলিত স্ফুটনাঙ্ক হচ্ছে 78.15, ঠিক আছে? এই দুইটা কথা একটু ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা, আরেকটা কথা এখান থেকে ইম্পর্টেন্ট আছে, যেটাকে হচ্ছে তোমার রেকটিফায়ার স্পিরিট, ঠিক আছে? এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে 95.6% ইথানল এবং 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ কে রেকটিফায়ার স্পিরিট বলে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা কথা, ওকে? আচ্ছা, এবার চলে আসে হচ্ছে বাষ্পপাতন বা স্টিম পাতনে ভাইয়া। বাষ্পপাতন বা স্টিম পাতনে মনে রাখবা এগুলার যে হচ্ছে প্রয়োগ আছে সেগুলো হচ্ছে মোটামুটি সবই সুগন্ধি বস্তু, হ্যাঁ? সুগন্ধি, তার মানে যদি তোমাকে বলে লেমন গ্রাস বা সাইট্রাল গ্রাস থেকে সুগন্ধি তেল আহরণ কোন প্রক্রিয়া? বাষ্পপাতন। তোমাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে গোলাপ জল প্রস্তুতি
কোন প্রক্রিয়া? বাষ্পীভবন। ঠিক আছে, তাহলে সুগন্ধি বস্তু কোন প্রক্রিয়া তৈরি হয়? বাষ্পীভবন। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি নিচে ক্রোমাটোগ্রাফিতে। ক্রোমাটোগ্রাফিতে খেয়াল করো, প্রথম প্যারাটা খুবই ইম্পর্টেন্ট। কে আবিষ্কার করেন, কত সালে আবিষ্কার করেন, কোন দেশের বিজ্ঞানী? 1903, রুশ বিজ্ঞানী, নাম কি? মিখাইল সোয়েট। ওকে, নেক্সট, পোলারিটির একটা ক্রম আছে ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম লাস্ট লাইনের দিকে মাথায় রাখতে হবে। পোলারিটি যার যত বেশি হবে অধিশোষক তত বেশি হবে। ঠিক আছে, তাহলে পোলারিটির ক্রমে সবচেয়ে বেশি পোলার যৌগ কোনটা? কার্বক্সিলিক অ্যাসিড। তার চেয়ে কম কোনটা? অ্যালকোহল। তার চেয়ে কম কোনটা? অ্যামিন। সবচেয়ে কম কোনটা? অ্যালডিহাইড। ঠিক আছে, এই ক্রমটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই ক্রমটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। ওকে, পরের পেজে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি শ্রেণী বিভাগ। সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অধিশোষণ, একটা হচ্ছে বন্টন বা বিভাজন। অধিশোষণকে আবার দুই ভাগে ভাগ করা হয়, কলাম আর হচ্ছে পাতলা স্তর। বন্টন দুই ভাবে, পেপার আর একটা হচ্ছে গ্যাস। এই প্রতিটা জিনিস মনে রাখার জন্য আমি একটা ছোট্ট ছন্দ লিখছি, এটার সাথে একটু অ্যাড হবে। অধিশোষণের জন্য লিখো পাক সমান সমান কত? পাক সমান সমান কত? তুমি, আমি লিখতেছি, তুমি বইয়ের সাথে মিলাও। ঠিক আছে, তাহলে পয়াকার দিয়ে হচ্ছে পাতলা স্তর। ইয়ারটাকে ইম্পর্টেন্ট কিনা জিজ্ঞেস করছো? হ্যাঁ ইম্পর্টেন্ট, 1903, এটা পড়তে হবে। ক দিয়ে হচ্ছে কলাম, তাহলে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি কার উপর শ্রেণী বিভাগ? অধিশোষণ। নাম্বার 2 খেয়াল করো, ক দিয়ে হচ্ছে স্থির মাধ্যম, দুইটার ক্ষেত্রে দেখো তো ভাইয়া স্থির মাধ্যমটার নাম কি? কঠিন। ত দিয়ে হচ্ছে চলনশীল মাধ্যম, দুইটার ক্ষেত্রে চলনশীল মাধ্যমটার নাম কি? তরল। তাহলে প্রশ্ন হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যম সর্বদাই কি থাকে? কঠিন। চলনশীল মাধ্যম সর্বদাই কি থাকে? তরল। ঠিক আছে, তাহলে পাক সমান সমান কত? ওকে, আচ্ছা, আমরা চলে আসি হচ্ছে আমাদের প্রায় শেষের দিকে টপিক আরএফ এ। ঠিক আছে, আরএফ এর, এই আরএফ এর কথাটা একটু ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি মাথায় রাখবো? খেয়াল করো, এইখানে আরএফ এর যে সমীকরণটা আছে, এটার প্রতিটা ওয়ার্ড অ্যাকচুয়ালি একটা করে অ্যান্সার। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তুমি আরএফ এর এই পুরো জিনিসটার মধ্যে এই দ্রাবকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমি 4 নম্বর পয়েন্ট একটু পড়ে দেখি, দ্রাবকের প্রকৃতির উপর কার মান নির্ভরশীল? আরএফ। তাহলে আরএফ নির্ভরশীল কার উপর? দ্রাবকের উপর। তাহলে দ্রাবকের পরিমাণটাই কি হবে? বেশি হবে। ওকে, তাহলে আরএফ এর মান কার উপর নির্ভরশীল? দ্রাবক। খেয়াল করো, দ্রাবক যেহেতু উপরে বেশি, নিচে বেশি মান, তাহলে উপরে উপাদান আছে কম মান। তাহলে কম বেশি এই ধরনের অনুপাতে আমার আরএফ এর মান 1 এর চেয়ে কম হবে না বেশি হবে? আরএফ এর মান 1 এর চেয়ে কম হবে। ঠিক আছে, তাহলে দেখো 2 নম্বর পয়েন্ট, আরএফ এর মান সর্বদা 1 এর চেয়ে কম। ঠিক আছে, আচ্ছা, উপরে দেখো আছে অতিক্রান্ত দূরত্ব, নিচেও দেখো আছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দুটো একই জাতীয় রাশির অনুপাতের কি কোনো একক আছে? নাই। তাহলে দেখো আরএফ এর কোনো একক নাই। ওকে, আচ্ছা, লাস্টে খেয়াল করো, সবাইকে নিয়ে কথা বলছি, কাকে নিয়ে বলি নাই? উপাদান। কেন? কারণ দেখো আরএফ এর মান থেকে কাকে শনাক্ত করা যায়? উপাদান শনাক্ত করা যায়। তার মানে যে সোজা কথা বললাম ভাই, প্রতিটা শব্দ এক একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে শনাক্ত করব কার মান? উপাদান। কার উপর নির্ভরশীল? দ্রাবক। একই জাতীয় রাশির অনুপাত একক নাই, দুইটার ক্ষেত্রে অনুপাতের মান হবে 1 এর চেয়ে কম। শেষ। ওকে, ঠিক আছে, আমাদের পড়া প্রায় শেষ। আজকে লাস্ট টপিকে চলে আসো, সেটা হচ্ছে যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয়। এখন এই জিনিসটা আমি একটু কম্প্যারিজন করে পড়াবো, কারণ গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছিলাম ইলেকট্রন সংখ্যা নির্ণয়, এই ক্লাসে পড়াচ্ছি হচ্ছে যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ঠিক আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা নির্ণয় আর এই ক্লাসে হচ্ছে যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ওকে, তাহলে দুইটার মধ্যে পার্থক্য যদি আমি পড়াইতে চাই, তাহলে একই ধরনের মৌল মানে মূলক দিয়েই আমি পড়াই। কার্বনেট ধরো বলছে কার্বনেটের ইলেকট্রন সংখ্যা কত, যোজন ইলেকট্রন কত। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। গত ক্লাসে বলছিলাম যখন ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয়, তাহলে এদের প্রত্যেকের যে পার্সোনাল ইলেকট্রন নাম্বার আছে সেটাকে লিখতে হয়। যেমন কার্বনের পার্সোনাল ইলেকট্রন কত? 6 ভাইয়া, ইন্টু নিচে যে নাম্বার আছে তার মানে 1, প্লাস অক্সিজেনের পার্সোনাল ইলেকট্রন হচ্ছে 8, নিচে যে নাম্বার আছে তার মানে 3, আর উপরে যে চার্জটা থাকবে সেটা বিপরীত চিহ্ন যোগ করতে হবে। তাহলে -2 আছে, কি লিখবো? +2। তাহলে আমার কত হলো? 6 যোগ 24 যোগ 2, দ্যাট মিনস আমার অ্যান্সারটাই হচ্ছে ভাইয়া কত? 32, তাই না? আর যোজন ইলেকট্রনের নিয়ম হচ্ছে সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রনটা থাকবে
সেইটা লিখতে হবে। তাহলে কার্বন যদি আমি লিখি 6 ভাইয়া, তাহলে 1s2 2s2 2p2, তাহলে এই যে 6 হইলো, এটা সর্ববহিষ্ঠ স্তরে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টা ভাইয়া। তাহলে এখানে 6 লিখবো না, এখানে কত লিখবো? 4। ওকে, বোঝা গেছে? তাহলে সর্ববহিষ্ঠ স্তরে যেটা থাকে সেইটা লিখতে হবে, হ্যাঁ, পার্সোনাল ইলেকট্রন যেটা সেটা না। তাহলে 4 গুণ কত? 1 যোগ অক্সিজেনটা তুমি যদি লিখো তাহলে 8, তাহলে 1s2 2s2 2p4, তাহলে সর্ববহিষ্ঠ স্তরে কয়টা আছে? 6টা। তাহলে লিখো 6 গুণ 3, আর উপরে চিহ্নটার বিপরীত চিহ্ন, তাহলে +2। তাহলে টোটাল আমার কত আসলো? 4 যোগ 18 যোগ 2, দ্যাট মিনস আমার টোটাল অ্যান্সার হচ্ছে 24। তার মানে কার্বনেটের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32, কিন্তু যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। বোঝা গেছে ভাইয়া? ক্লিয়ার? ওকে, তাইলে যদি ক্লিয়ার হয়েই থাকো তাহলে আমি এটা করতে দিই, করে ফেলো। তাহলে এটা করো, ক্লাস শেষ। থায়োসালফেট মূলকে যোজন ইলেকট্রন কতটি? সমায়তনটা বুঝো নাই বলছো? হ্যাঁ শোনো, সমায়তনটা হচ্ছে কি, দুইটা তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে। এখন যারা হচ্ছে ধরো জৈব যৌগ বা জৈব দ্রাবক, এরা কিন্তু হচ্ছে ভাইয়া তড়িৎ অবিশ্লেষ্য বেশিরভাগই, তাই না? তাহলে যেহেতু এরা তড়িৎ অবিশ্লেষ্য ভাই, সেহেতু এদের যদি কোনো এক্সাম্পল, কোনো আয়নিক বা সমযোজী এমন যৌগ যেটা বিশ্লেষণ হইতে পারে, যেমন অ্যাসিড গুলা, যেমন HCl, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, এরা বিশ্লেষিত হইতে পারে, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের যৌগ, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই ধরনের সমযোজী যৌগগুলা বিশ্লেষিত হইতে পারে। কিন্তু কারা হইতে পারে না? জৈব যৌগ, যেমন হচ্ছে অ্যালকেন, যেমন হচ্ছে অ্যালকিন, যেমন হচ্ছে তোমার কেরোসিন, ডিজেল, ক্লোরোমিথেন, ঠিক আছে, ক্লোরো ইথেন, তারপর হচ্ছে তোমার মিথেন। হ্যাঁ, মানে যেগুলো জৈব যৌগ আছে এরা তো হচ্ছে তোমার তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে সম আয়নের প্রধান কথাটাই হচ্ছে দুইটা তড়িৎ বিশ্লেষ্য আনতে হবে। তার মানে একটা তড়িৎ বিশ্লেষ্য একটা অবিশ্লেষ্য হবে না, দুইটাই তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে। তখন তুমি দেখবা এই দুইটা থেকে কমন আয়ন বের হয় কিনা। যদি কমন আয়ন বের হয় তাহলে হচ্ছে তোমার সমায়ন হবে। এখন ধরো তোমাকে আমি এক্সাম্পলে বলছি যে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট আর হচ্ছে সিলভার ক্লোরাইড, দুইটাই কিন্তু হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য যৌগ, কিন্তু এদের মধ্যে কমন কি কিছু আছে? নাই, তাহলে এদের সমায়ন প্রভাব নাই। আবার আমি তোমাকে বললাম সিলভার ক্লোরাইড আর হচ্ছে মিথেন, ঠিক আছে, তাহলে একটা তড়িৎ বিশ্লেষ্য একটা অবিশ্লেষ্য, ঠিক আছে। হয়তো সরি, একটা বললাম ক্লোরোমিথেন আর ধরো বললাম সিলভার ক্লোরাইড, দুইটা কিন্তু একটা তড়িৎ অবিশ্লেষ্য একটা তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু দুইটা থেকে ক্লোরিন বের হচ্ছে, কিন্তু একটা অবিশ্লেষ্য একটা বিশ্লেষ্য, এই জন্য এদের সমায়ন প্রভাবটা হবে না। তাহলে সমায়ন প্রভাবিত গেলে দুইটা শর্তই মানতে হবে, একটা হচ্ছে দুইটা তড়িৎ বিশ্লেষ্য হইতে হবে, আর দুইটা থেকে একই জাতীয় চার্জ বের হইতে হবে। যদি হয় তাহলে এটা সমায়ন প্রভাব হবে, আদারওয়াইজ হবে না। ওকে, তাহলে তোমরা অ্যান্সার দিছো হচ্ছে বি। তাহলে সালফারের ক্ষেত্রে আমার 16 ছিল ভাইয়া, আমার যতটুকু মনে পড়ে। আর হচ্ছে 16 যেহেতু ছিল, 16 যেহেতু ছিল, তাহলে সালফারের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p4, তাই না? তাহলে এখানে মানে 6 আসবে, তাই তো? তাহলে 6 যদি আসে তাহলে 6 গুণ 2 যোগ অক্সিজেনের হচ্ছে 6 গুণ 3, অক্সিজেনটা আমি আর করলাম না, +2, তাহলে 18 সরি 12 প্লাস 18 প্লাস 2, তার মানে হচ্ছে 32, অ্যান্সার হচ্ছে বি। ওকে, সো দ্যাটস ইট ভাইয়া, এই ছিল মোটামুটি হচ্ছে তোমাদের সাথে আমার লেকচারটা আর কি। কালকে ইনশাল্লাহ সবার সাথে হচ্ছে দেখা হয়ে যাবে 7:30টার সময়, ঠিক আছে? তোমরা সবাই 7:30টার সময় মোটামুটি থাকবা। আমি চেষ্টা করবো 7:30টার ভিতরেই শুরু করে দেওয়ার জন্য, এবং ইনশাল্লাহ হচ্ছে লেকচারটা অনেক সহজ, প্রথম কথা আমি বলে দিচ্ছি, অনেক সহজ। মোটামুটি ক্লাসে যতটুকু পড়াইলাম এখান থেকেই মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে হচ্ছে 60 থেকে 75% কোয়েশ্চেন অ্যান্সার চলে আসবে। ওকে, সো ভালো করে পড়ো, কোনো টেনশনের কিছুই নাই। তোমরা অনেকদিন ধরে কষ্ট করতেছো, যেহেতু কষ্টের ফল আল্লাহ দেয়, তার মানে অবভিয়াসলি হচ্ছে তোমার রেজাল্টটা ভালো হবে, ঠিক আছে? সো বেস্ট অফ লাক ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে, ভালো করে পড়ো যেন এক্সামে 100-এ 100 উঠে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।